ওকে, সো গত ক্লাসে আমরা কতটুকু পর্যন্ত পড়ছিলাম? কুলম্বস ল একটা ম্যাথ করে বাকিগুলো করতে বলছিলাম, তাই না? নাকি? জি স্যার। জি স্যার। আচ্ছা, আমি একটু দেখে আসি আসলে কতটুকু পর্যন্ত। 1 মিনিট। হ্যাঁ, স্যার কথা মনে হয় খুব আস্তে আসে। বাট কোনো ধরনের প্রবলেম না থাকলে যেভাবে আছে ওভাবেই করবে। স্যার ক্যালকুলেশনের ব্যাপারে একটা বিষয় জানার ছিল এখানে যে ওকে, ঠিক আছে। হ্যাঁ, কেউ কিছু বলতেছিলেন? স্যার সাউন্ড মনে হয় খুব আস্তে আসে। আচ্ছা, ওকে। আমি একটু দেখে আসলাম যে আসলে কতটুকু পর্যন্ত এক্স্যাক্টলি পড়াইছি। সো আমরা এই 1 নাম্বার ম্যাথটা আপনার পুরো করাই দিয়েছিলাম আমি, বাকিগুলো আপনাদেরকে দেখতে বলছিলাম। সাউন্ড কি ক্লিয়ার আছে এখন? জি স্যার সাউন্ড। আচ্ছা, তো ম্যাথগুলো কি দেখছেন? এই যে 2 নাম্বার থেকে 5 নাম্বার পর্যন্ত একটু দেখতে বলছিলাম। জি স্যার দেখছিলাম। আচ্ছা, দেখলে বলেন তো কোন জায়গায় কি সমস্যা হয়েছে? জি স্যার। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। বলেন কি অবস্থা? জি স্যার, ভালো স্যার। ভালো বলতে ম্যাথ দেখছেন কিনা সেটার অবস্থা বলেন। হ্যাঁ স্যার, সেটাই বলতেছি স্যার। 2 নম্বর ম্যাথটা এদিকে স্যার ইউ 238 223, তো এটা কি বুঝালো স্যার? বুঝলাম না। 2 নাম্বারের সমস্যা হয়েছে, তাই তো? আচ্ছা হ্যাঁ স্যার, 2 নম্বর শুধু এই জায়গায় একটু সমস্যা। আচ্ছা, ঠিক আছে। ওকে, সমস্যা নাই, আমি সবগুলাই আলোচনা করব। দেখে আসলে আর কি জিনিসটা ইজি হয়। আচ্ছা, সো একটু যদি রিক্যাপ করি যে আগের যত পড়ে আসছিলাম সেটা কি ছিল, যে আসলে আমরা পড়তেছিলাম কুলম্বস ল। কুলম্বস ল পড়ে সেটা রিলেটেড ম্যাথ করতেছিলাম। তো কুলম্বস লটা আসলে কি ছিল, দুইটা চার্জ যদি থাকে আমার, সে একটা যদি আমি ধরে নিই Q1 আর একটা Q2 থাকে, আমি এদের মধ্যবর্তী দূরত্ব যদি আমরা R ধরে নিই, কুলম্বস ল অনুযায়ী এই যে এদের মধ্যবর্তী যে ফোর্সটা F, এটা হয় আমাদের কে এই কার থেকে নয়েজ আসতেছে, মিউট করেন। Q1 Q2 বাই R স্কয়ার। ঠিক আছে, এটা ছিল এটা কার থেকে নয়েজ আসতেছে? হাসান মোল্লা স্যার মিউট করে দেন। মিউট করে দিয়েছি। আচ্ছা, তাহলে এটা ছিল আমাদের কুলম্বস লটা। এখন এই ম্যাথটাতে এই 1 নাম্বার ম্যাথ আমরা যেটা করলাম, 1 নাম্বার ম্যাথে ছিল খুবই সহজ, বা বেশিরভাগ ম্যাথে এমনই থাকে। 2 নাম্বারটা একটু অন্যরকম, বাট অন্য সবগুলো ম্যাথে কি থাকবে, আমাদের Q1 এর মান সরাসরি দেওয়া থাকে বা Q2 এর মান সরাসরি দেওয়া থাকে, বা এরকম কিছু একটা বলা থাকে যেটা থেকে আমরা সরাসরি লিখে ফেলতে পারি। ঠিক আছে, ম্যাথে হয় সরাসরি 1 নাম্বার ম্যাথটাতে যেরকম একদম Q1 এত কুলম্ব সরাসরি দিয়ে দিছে, বা Q2 এত কুলম্ব সরাসরি দিয়ে দিছে। কিছু কিছু ম্যাথে এইরকম সরাসরি না থেকেও কিছু কথা আকার থাকতে পারে, যেটা থেকে বুঝে গিয়ে আমরা সরাসরি লিখে ফেলবো। এই ধরনের ম্যাথও আছে, আজকে দেখাবো। আচ্ছা, কিন্তু 2 নাম্বার ম্যাথে হচ্ছে যে কি এত সরাসরি ভাবে দেয় নাই, একটু হিসাব নিকাশ করে লিখতে হবে। এখানে আসলে কি এটা আরো এক স্টেপ আগ থেকে শুরু করছে আর কি বলতে পারেন। যেমন আমরা যে ওই যে প্রথম ক্লাসে পড়ছিলাম যে চার্জ পার্টিকেল সৃষ্টি হয়, সেটা আসলে কি হয়, যে কোনো একটা বড় একটা অ্যাটম, ওইটা থেকে যখন ইলেকট্রন নির্গত হয়, তাহলে সেটা একটা চার্জ হয়, অথবা ইলেকট্রন যদি অন্য একটা এলিমেন্ট সেটা রিসিভ করে, যখন সেটা আরেক ধরনের চার্জ পার্টিকেল সৃষ্টি হয়। তার মানে কি, মানে চার্জ পার্টিকেলটা আসলে এই কোথাও থেকে সৃষ্টি হইতেছে, তাই না? এই Q1 আর Q2 যদি বাস্তবিকভাবে আমরা চিন্তা করি, Q1 আর Q2। আরেকটা উদাহরণ দিয়েছিলাম, মনে আছে কিনা, যে নিউক্লিয়ার রিঅ্যাকশনের একটা উদাহরণ দিয়েছিলাম, যে যেমন আমাদের নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের যে উদাহরণগুলো বলছিলাম, যে একদম বড় একটা নিউক্লিয়াস থেকে ওইখানে একটা ছোট্ট একটা যদি রিঅ্যাকশন করে, তখন এই বড়টা ভেঙে ছোট ছোট দুইটাতে পরিণত হয়ে যায়, এই দুইটাই চার্জ পার্টিকেল হয়ে যায়।
ঠিক আছে এরকম। তাহলে এইভাবে আমরা চার্জ পার্টিকেল পাইতে পারি যে একটা বড় বেগে গিয়ে ছোট ছোট দুইটা চার্জ পার্টিকেলে ক্রিয়েট হয়ে যায়। এইটার মধ্যে একটা আমাদের Q1 একটা Q2 আমরা ধরতে পারি। আমাদের এই ম্যাথটা হইছে ঠিক এরকম। আচ্ছা আমি একটা সেকেন্ড, হ্যাঁ আমার একটা ফোন আসছে, ইম্পর্টেন্ট ফোন, আমি একটু রিসিভ করে নিই। আচ্ছা তাহলে এখানে এই ম্যাপটাতে আমাদের ওইরকম যে একটা বড় নিউক্লিয়াস আছে, ওইটা থেকে গিয়ে ছোট দুইটা চার্জ পার্টিকেল সৃষ্টি হয়েছে। তো উদাহরণটা কিরকম, যে সেই বড়টা হচ্ছে আমার ইউরেনিয়াম 238, এটা হচ্ছে রেডিও অ্যাক্টিভ ডিকে। ডিকে মানে কি ক্ষয়, মানে একটা ইউরেনিয়াম ক্ষয় হয়ে গিয়ে একটা এরকম বড় একটা ইউরেনিয়াম বোর্ডে চলে যায়, বোর্ডে দেখা এটা। তো কি হচ্ছে আসলে একটা বড় ইউরেনিয়াম, এটা হচ্ছে ইউরেনিয়াম 238, ইউরানিয়াম 238। তাহলে 238টা কি, এটা হচ্ছে আসলে ভর সংখ্যা। আচ্ছা এটা দেখানোর আগে যখন আপনি কোনো একটা অ্যাটমিক সিম্বল আমরা দেখি, মনে করেন হিলিয়াম, ইউরেনিয়ামে পড়ে যায়, ছোট একটা দেখাই হিলিয়াম। তো এইটাকে হিলিয়ামের ভর সংখ্যা কি জানি, প্রোটন সংখ্যা কত বা পারমাণবিক সংখ্যা কত? 2। হিলিয়ামের 2 স্যার। আচ্ছা তাহলে হিলিয়ামের যখন আমরা কোনো অ্যাটমিক সিম্বল দেখি, যখনই কোনো এরকম অ্যাটমিক সিম্বল দেখবেন, ধরে নেবেন যে এটা এই মাথার উপরে যেটা লেখা থাকে, এই কোণাতে উপরে এই সাইডে লেফট সাইডে যেটা লেখা থাকে সেটা হচ্ছে ভর সংখ্যা। ভর সংখ্যা, সেই ভর সংখ্যাকে আমরা এম দিয়ে প্রকাশ করি, অথবা কোথাও কোথাও ক্যাপিটাল এও দেখবেন, ঠিক আছে। আর এই পাশে যেটা থাকে সেটা হচ্ছে প্রোটন সংখ্যা, আর এই পাশে যেটা থাকে সেটা হচ্ছে নিউট্রন সংখ্যা, ঠিক আছে। আর এই প্রোটন সংখ্যার উপরে ডিপেন্ড করে ওইটা কি নাম হবে। যেমন 2 দিছি বলে হিলিয়াম হয়েছে, যদি 3 দিতাম এখানে তাহলে লিথিয়াম হয়ে যেত, তাই না? তো এইখানে আরেকটা ব্যাপার হচ্ছে এই ভর সংখ্যা, ভর সংখ্যাটা সবসময় প্রোটন আর নিউট্রন সংখ্যার যোগফল হবে, ঠিক আছে। এই ভর সংখ্যাটা সবসময় প্রোটন আর নিউট্রন সংখ্যার যোগফল হবে এরকম। তাহলে আমরা আমাদের এই যে ম্যাথ দেওয়া আছে ইউরেনিয়াম 238 দেওয়া আছে, তার মানে কি এই 238টা ইউরেনিয়ামের কি ভর সংখ্যা। ভর দেওয়া আছে। আচ্ছা আমরা ইউরেনিয়াম নিয়ে বেশি চিন্তা করার ব্যাপার না আমাদের। ইউরেনিয়াম থেকে বলছে কি ইউরেনিয়ামটা ডিকে হয়ে গেছে, ইউরেনিয়াম ক্ষয় হয়ে গেছে, ক্ষয় হয়ে দুইটা হয়েছে। কি কি হয়েছে, একটা হয়েছে হিলিয়াম হয়েছে। আচ্ছা কার থেকে নয়েজ আসতেছে একটু চেক করেন। হিলিয়াম হইতেছে আর থোরিয়াম, ম্যাথে লেখা আছে, হ্যাঁ। আর একটা থোরিয়াম হয়েছে 234, ঠিক আছে। বলছে কি আমাদের ম্যাথটার প্রথম লাইন বলছে যে ইউরেনিয়াম ইন দ্য রেডিওঅ্যাক্টিভ ডিকে অফ ইউরেনিয়াম 238 ইমার্জিং হিলিয়াম, মানে নির্গত হিলিয়াম আর থোরিয়াম, এই দুইটা চার্জ পার্টিকেল তৈরি হয়েছে এবং এদের মধ্যবর্তী, তাহলে এটা হয়ে গেল আমাদের Q1, এই যে আমরা Q1 পাই গেলাম, এটা হয়ে গেল আমাদের Q2। এখন ম্যাথে কি করছে, ম্যাথে এই দুটার মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে, যেটা চার্জ পার্টিকেলের মধ্যবর্তী দূরত্ব, এটা আমাদের আর যেটা সেটা দেওয়া আছে, ওকে। আচ্ছা এখন আর এর মান দেওয়া আছে Q1 Q2, তো কুলম্ব আকারে নাই, আমাদের ম্যাথ করার জন্য তো সরাসরি ভ্যালু দরকার, কুলম্ব দরকার। তাহলে এখানে তো সে কুলম্ব আকারে নাই, তাহলে কুলম্ব আকারে আমরা বের করে নিতে হবে Q1 কত কুলম্ব হয় আর Q2 কত কুলম্ব হয়, সেটা আমাদেরকে বোঝা নিতে হবে। আচ্ছা তাহলে এই হিলিয়ামের মধ্যে ইলেকট্রন সংখ্যা বা প্রোটন সংখ্যা, এই যে এখানে দেখাচ্ছিলাম হিলিয়াম, এই যে প্রোটন সংখ্যা 2, আর আমরা কি জানি যে যে কোনো একটা অ্যাটমের মধ্যে প্রোটন সংখ্যা আর ইলেকট্রন সংখ্যা সমান থাকে, তাই না? তার মানে দুইটা প্রোটন আছে মানে দুইটা ইলেকট্রন আছে, আর ইলেকট্রনের সংখ্যাই হচ্ছে তার চার্জ, তাই না? তাহলে হিলিয়ামের মধ্যে দুইটা ইলেকট্রন আছে, তার মানে হিলিয়ামের চার্জ হচ্ছে 2e, ঠিক আছে। দুইটা প্রোটন আছে মানে দুইটা ইলেকট্রন আছে, সো এই হিলিয়ামের চার্জকে আমরা লিখব Q1 টু 2e। থোরিয়ামে আসি, থোরিয়ামের এই প্রোটন সংখ্যা হচ্ছে 90, ঠিক আছে। তাহলে Q2 হবে আমাদের 90e। এখানে এটা কি
ইলেকট্রন। ইলেকট্রনের চার্জ। সো আমরা যদি সরাসরি আরো একবারে কুলম্বে নিয়ে দেখতে চাই, তাহলে আমরা ইলেকট্রনের চার্জ এখানে গুণ করে দিব। 1.6 into 10 to the minus 90 কুলম্ব। সিমিলারলি এখানেও 90 into 1.6 into 19 কুলম্ব। এই যে আমরা কুলম্বে পাই গেলাম। তাহলে আমরা Q1 কুলম্বে পাইলাম, Q2 কুলম্বে পাইলাম, R এর মান দেওয়া আছে, তাহলে তো আমরা F এর মান বের করতে পারবো, তাই না? সো আমরা এবার শীটে চলে যাই। ওকে, সো তো এটা আমাদের দেখেন ইউরেনিয়াম 238টা যেভাবে ডিকে হইয়া হিলিয়াম হয়েছে, থোরিয়াম হয়েছে, সেটা দেখাইলো। ওকে, সো আর এর মান দেওয়া আছে, ওই যে হিলিয়াম আর থোরিয়াম এই দুইটার মধ্যবর্তী দূরত্ব যেটা Q1 আর Q2, সে আর F এ নাম্বার বলছে হোয়াট ইজ দ্য ফোর্স অফ দ্য হিলিয়াম অ্যাটম, ফোর্সের মানটা বের করতে বলছে। ওই যে দুইটা চার্জের মধ্যবর্তী যে ফোর্স, সেই ফোর্সের মান বের করতে বলছে। ওকে, 2 নাম্বারটা পরে আসি। তাহলে F সমান K Q1 Q2 বাই R স্কয়ার আমরা জানি, আর K হচ্ছে আমার কি 9 × 10⁹ Q1 তো আমি দেখাই আসলাম 2E, আর Q2 আমার 90E, আর নিচে R স্কয়ার হচ্ছে আমার যেটা দেওয়া আছে, এটা স্কয়ার হবে। এটা ক্যালকুলেশন করলে যা আসে তাই হবে, এত নিউটন হবে। একটু এটা এই পর্যন্ত বোঝা গেছে কিনা সবার একটু বলেন, কারো যদি সমস্যা থাকে তাহলে বলেন। স্যার আর এর মানটা কিভাবে বের করছে আবার একটু স্যার এই যে দেখাবেন? আর এর মান সরাসরি ম্যাথে দেওয়া আছে তো, এই যে ডিসটেন্স এত মিটার। ঠিক আছে, তো আমাদের কি করতে জি হবে, স্যার। এখানে দেখেন এটা দিয়ে বোঝা যাচ্ছে, এখানে ইউরেনিয়াম 238 বলছে হিলিয়াম আর থোরিয়াম হয়েছে, ঠিক আছে। তারপরে আমরা কি করলাম, আমাদের কাজ করার জন্য আমরা জাস্ট আমাদের দরকার হয়েছে এই 2টা আর 90, শুধু ওই Q1 সমান 2E লেখার জন্য আমরা ওটা লাগছে, আর Q2টা আমরা 90 লিখছি। এখন আমার যদি পরীক্ষার সময় দেখা যাচ্ছে আমি বলে দিলাম যে ইউরেনিয়ামটা ডিকে হয়েছে, এই হিলিয়াম আর থোরিয়াম দিলাম না, অন্য দুইটা দিলাম, আমি তাদের নিচে দিয়ে এইভাবে সংখ্যাটা লিখে দিলাম, প্রোটন সংখ্যা বা ইলেকট্রন সংখ্যাটা লিখে দিলাম, তাহলে কি ম্যাথটা করা যাবে? যাবে স্যার, ইলেকট্রন সংখ্যা লিখে দিলে করা যাবে। হ্যাঁ, প্রোটন সংখ্যা বা ইলেকট্রন সংখ্যাটা উল্লেখ যদি হয় তাহলে তো সহজ হবে। হ্যাঁ সেটাই তো, পরীক্ষার সময় হিলিয়াম আর থোরিয়াম না দেখে ভাবা যায় যে, কারণ 60-70 এর পরে আর মুখস্থ থাকে না তো আমাদের। হ্যাঁ না, বড় হইলে এটা লিখে দেওয়া থাকবে, সমস্যা নাই। আচ্ছা, তাহলে আমরা এই 1 নাম্বারটা জেনে গেলাম, ফোর্স হয়ে গেলে 2 নাম্বারটা আসি, বি নাম্বার আমাকে কি বলছে, হোয়াট ইজ অ্যাক্সিলারেশন, ওই যে হিলিয়ামের যে অ্যাক্সিলারেশন ত্বরণ, সে ত্বরণের মান কত হবে? আচ্ছা, মানে ত্বরণকে আমরা সরলমানি এ দিয়ে প্রকাশ করি, ত্বরণের মান কত হবে? তাহলে আমরা এফ স্যার 1 নাম্বার ম্যাথের যে অ্যানসারটা, এটা তো ক্যালকুলেশন করে বের করতে পারতেছি না। বের করতে পারতেছেন না? জি না স্যার, মান আসে স্যার 1.35 × 10⁻²2। না, এত হবে না। আপনার 288 আসার কথা, না হলে এটা আশেপাশে হবে। আপনি যেটা বলছেন ওরকম আসবে না। এখানে এর মান কত বসাইছেন? 1 নাম্বারের কথা বলতেছি স্যার, আমার মনে হয়। ও এক নাম্বার না ম্যাথটা স্যার, না স্যার 2 নাম্বার ম্যাথটাই স্যার, এই যে 288 যে হ্যাঁ, ইয়েটা অ্যানসারটা, এটা মিলতেছে না। কত আসে? মিডল স্যার 288 আসে। 288 আসার কথা। আপনার ক্যালকুলেশনে মনে হয় ভুল করতেছেন কোথাও। ই এর মান বসাইছে কিনা সেটা দেখেন। এর মান বসাইতে হবে। মানে আমার এখানে যে রেজাল্ট আছে এর থেকে কিছু এদিক সেদিক হইতে পারে, কিন্তু একেবারে 1 পয়েন্ট আসার কথা না। ঠিক স্যার আছে, এর মান কত স্যার? এর মান কত, এই যে একটু আগে তো দেখাইলাম 1.6 × 10⁻−19 করলে এর মান না বসাইলে হবে 1.6 × 10⁻9। 10⁻−19 9 না 19। আচ্ছা, বি নাম্বার আসি, তাহলে অ্যাক্সিলারেশনের মান বের করতে বলছি। তাহলে আমরা নিউটনের একটা সূত্র জানি না, F = ma। এখানে m হচ্ছে ভর, F হচ্ছে ফোর্স, আর a হচ্ছে ত্বরণ।
তাহলে আমাদের ফোর্সের মান তো আমরা মাত্র বের করলাম, এই যে এটা, তাহলে আমরা এফ এর মানটা এখান থেকে পেয়ে যাব, এ বের করতে হবে, শুধু এম এর মানটা আমার দরকার। আচ্ছা, তাই যেহেতু অ্যাক্সিলারেশনের হিলিয়ামের উপর অ্যাক্সিলারেশন বলছে, তো আমরা হিলিয়ামের ভর দরকার, এম তো হচ্ছে ভর, তাহলে হিলিয়ামের ভর আমরা কত দেখে আসছিলাম, হিলিয়ামের ভর কত, এই যে 4 না, তাহলে হিলিয়ামের ক্ষেত্রে ভর হচ্ছে 4। আচ্ছা, এখানে ভরের এককটা কি হবে, যখন আপনার আমরা নরমালি ভর বা যখন আমরা কোনো কিছু ওজন করি, বড় একক মিটার না স্যার? হ্যাঁ কেজি 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 স্যার, কেজি। ভর কি বলবো, কেজি হবে স্যার। হ্যাঁ, ভরের একক হচ্ছে আমরা নরমালি যখন কোনো কিছু কিনি আমরা গ্রাম বা কেজি এগুলাতে বলি, তাই না, এত গ্রাম এত জি, স্যার। কেজি। জি স্যার। কিন্তু এগুলা হচ্ছে অ্যাটমিক স্কেলে যখন আপনি চলে যান, অ্যাটম গুলো তো ক্ষুদ্রাতি ক্ষুদ্র, খুবই ক্ষুদ্র, খুবই ক্ষুদ্র, ওইটাকে কেজিতে বলাটা মুশকিল, যদি সঠিক সেটাই বলি। তাই কেজিতে বলাটা মুশকিল যে এটা এত ছোট, তাহলে ওই এগুলাকে কি ইউনিটে প্রকাশ করা হয়, এ এম ইউ, অ্যাটমিক মাস ইউনিট, এএমইউ ইউনিটে প্রকাশ করা হয়, এএমইউ ইউনিটে প্রকাশ করা হয়। তাহলে হিলিয়ামের যে ভরটা সেটা আসলে m ইকুয়াল টু 4 এএমইউ, ঠিক আছে। আমরা তো 4 কেজি লিখতে পারি না, 4 গ্রাম হইতো না, তাই না, এত বড় না। আচ্ছা হাসান মোল্লা, আপনার খুব নয়েজ আসতেছে, আপনি একটু মিউট থাকেন। যাদের কাছ থেকে নয়েজ আসছে একটু থাকেন প্লিজ। ওকে, তাহলে আমরা হিলিয়ামের ভর হইবে আসলে 4 এএমইউ। এএমইউ মানে কি আসলে অ্যাটমিক মাস ইউনিট। আপনি যখনই কোনো একটা অ্যাটমের ওজন দেখবেন, কোথাও ভর দেখবেন, দেখবেন যে এই এএমইউ ইউনিটে সচরাচর থাকে। ওকে, এখন ম্যাথ করার সময় তো আমরা এই সবসময় একটা নির্দিষ্ট এককে চলে আসতে হয় আমাদেরকে, তাই না, এসআই ইউনিটে আমরা আসি সচরাচর, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিট সিস্টেম যেটা, সেটাতে কি আমার যদি ফোর্সে নিউটনে যদি আমি বসাই, ফোর্স যদি আমি নিউটনে বসাই, আর ত্বরণের একক কি, মিটার পার সেকেন্ড স্কয়ার, তাই না, এটা হচ্ছে আমাদের এসআই একক। তাহলে আমার এই যে ভর যেটা, সেটা আমার এএমইউ তে আমি বসাতে পারবো না, সেটাকে আমাকে কেজিতে বসাইতে হবে। তাহলে এম যদি কেজিতে হয় আর এফ যদি নিউটনে হয়, তাহলে আমার এ মিটার পার সেকেন্ড স্কয়ার হবে, ঠিক আছে। এখানে আমি এম এর মান এএমইউ বসাতে পারবো না, কারণ ইউনিট আমার সবগুলা এক ইউনিটে হবে না। এখন যেমন আমার নিউটন, কেজি, মিটার পার সেকেন্ড সবগুলো আমার এসআই ইউনিটে হয়ে গেছে, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড সিস্টেম, ঠিক আছে। সেই জন্য আমরা জানি যে ওকে অ্যাটমের ইয়েটা হচ্ছে এএমইউ, কিন্তু সেটাকে আমরা কেজিতে রূপান্তর করব। তাহলে 1 এএমইউ সমান হচ্ছে 1.67 ইন্টু 10⁻⁻27 কেজি, 10⁻⁻27 কেজি, ঠিক আছে। তাহলে আমরা এম এর মান এত বসাবো, আর এফ তো আছে এখানে, এর মান আমরা পেয়ে যাব, ঠিক আছে। এই দেখেন এখানে করা আছে এম সমান 4 এএমইউ দিয়ে কিছু বোঝা যাচ্ছে না। 67 in স্যার 1.67 into 10 in 1.67 into 10 inverse minus 27, এটা স্যার কিসের এটা স্যার? বলতেছি ঠিক আছে, আপনার প্রশ্ন বুঝছেন। আমরা যখন ইউনিট কনভার্ট করি, যেমন একটা সিম্পল বলি যে কোনো জায়গায় যদি সেন্টিমিটার থাকে, সেন্টিমিটার থেকে আমরা যদি মিটারে নিতে হয়, তাহলে আমরা কি করি, 100 দিয়ে ভাগ দিই, কারণ কি আমরা জানি 100 সেন্টিমিটারে 1 মিটার, তাই না। বা 1000 গ্রামে 1 কেজি, গ্রাম থেকে কেজিতে নিতে হইলে ওইভাবে আমরা ভাগ দিই, বা কেজি থেকে গ্রামে নিতে হইলে আমরা গুণ দিই। কনভার্সন, ইউনিট কনভার্সন, এককের কনভার্সনটা করি। সিমিলারলি এই এএমইউ থেকে যখন আমি কেজিতে নিব, সেই 1 এএমইউ সমান হচ্ছে 1 এএমইউ সমান হচ্ছে আমার 1.67 ইন্টু 10⁻⁻27 কেজি, ঠিক আছে। তাহলে 4 এএমইউ হচ্ছে কি, 4 এর সাথে আমার ওইটা গুণ দিব,
এই এটা হচ্ছে ইউনিট কনভার্সনের ভ্যালু। ঠিক আছে, তো এখানে আমরা পরে একটু 4 এর সাথে এটা গুণ দিয়ে, আচ্ছা এখানে একটা ভুল আছে, 10 টু দি পাওয়ার -27 হবে। ঠিক আছে, এটা হবে আমাদের এই যে এটা 20 টু দি পাওয়ার আছে, দেখছেন মানে 27 আছে স্যার। 10 টু দি পাওয়ার 27 হবে আর কি, 20 টু দি পাওয়ার ছিল, কখনোই 20 টু দি পাওয়ার হয় না কোথাও, সবসময় 10 টু দি পাওয়ার হয়। ঠিক আছে, আমি আর তোমাকে 1.67 ইন্টু 10 টু দি পাওয়ার 27, তো 10 টু দি পাওয়ার 27 হবে -27। ঠিক আছে, এই যে এখানে 10 এর আছে, সো এখানে মিস্টেক ছিল। তাহলে আমরা m টা লিখে নিলাম, f ইকুয়াল টু, আমি জানি এখান থেকে এর মান বের করতে হবে, ইকুয়াল টু f বাই m হবে, মান বসানোর পরে আমরা মিটার পার সেকেন্ড স্কয়ার হয়ে যাবে। বুঝা গেছে না সবার? জি স্যার। কেউ না বুঝে থাকলে বলেন, ম্যাথটা শেষ হয়ে গেছে এখানে। স্যার এখানে আমার কথা কি শোনা যাচ্ছে স্যার? হ্যাঁ শোনা যাচ্ছে, বলেন। স্যার এ নাম্বারে বলছে যে হোয়াট ইজ দ্য ফোর্স অন হিলিয়াম অ্যাটম, মানে ওটাতে হিলিয়াম বলে দিছে, কিন্তু সেকেন্ডটাতে অ্যাক্সিলারেশন বের করার সময় হিলিয়ামটা বলে নাই। সেটা কি আগেরটার হিলিয়াম ধরেই করতে হবে? ইটস বলা আর যদি আছে। থোরিয়াম বলে থাকে তাহলে কি থোরিয়ামেরটা দিয়ে করতে? হ্যাঁ এখানে ইটস বলা আছে, এখানে যেহেতু ও, প্রথমটা আচ্ছা। হিলিয়াম বলছে আর পরেরটা বলছে ওইটার, হোয়াট ইজ ইট, ওইটার অ্যাক্সিলারেশনটা কত, তার মানে আগে যেটা যে যার কথা বলছে তারই অ্যাক্সিলারেশন বের করতে বলছে। যদি থোরিয়াম থাকে পরীক্ষায়, তাহলে থোরিয়াম দিয়ে করতে হবে, তাহলে এখানে থোরিয়ামের অ্যাক্সিলারেশন বের করতে হবে। তো দেখতে হবে যে আগেরটা কোনটা কথা বলা আছে। আবার যদি এখানে সরাসরি উল্লেখও থাকতো যে হোয়াট ইজ অ্যাক্সিলারেশন অফ হিলিয়াম, তাও সোজাসুজি হইতো, যেহেতু আগে হিলিয়াম বলা আছে সেই জন্য এখানে ইট লিখছে আর কি। স্যার থোরিয়ামটা হলে স্যার কি চেঞ্জ হইতে স্যার এখানে? সেটা বলেন, আপনি বলেন, থোরিয়াম হইলে কি হইতো? 90 mu হইতো, এবং হ্যাঁ 90 দ্বারা গুণ হইতো 90 mu হইতো এর কেন, ভ্যালু। 90 হইতো কেন, 234 এফ এর মান নতুন করে বের করা লাগতো। ও আচ্ছা আচ্ছা, 234 234। হ্যাঁ 90 তো ইলেকট্রো চার্জ আর 234 তো ভর, জি স্যার 234 ভরটা, জি স্যার ভরটা চেঞ্জ হইতো স্যার। হ্যাঁ ভর চেঞ্জ হইতো, আর কিছুই না, শুধু ভরটা চেঞ্জ হইতো। ঠিক আছে, তো পরীক্ষায় যে কোনটার উপরে আপনার দেখা যাচ্ছে ফোর্সের মান বা অ্যাক্সিলারেশন এগুলো আসতে পারে। ঠিক আছে, আপনি যদি ম্যাথটা সোজাসুজি ভালো করে বোঝেন, এই প্রশ্ন যেভাবে আসুক আপনি করতে পারবেন। মানে আমি সবসময় এটাই বলি, কোন একটা ম্যাথ বা যেটা করি সেটা আপনি 100% বোঝার চেষ্টা করবেন, তাহলে হয় কি পরীক্ষায় যেমনি আসুক আপনি পারবেন। আপনি শুধু এখানে যেটা করা আছে সেটা কোনো রকম দায় সারা ভাবে বুঝে নিলেন যে ওকে এই ম্যাথ যদি সারা দেয় আমি করতে পারবো, তাহলে হয়তো বা আপনি পারবেন, কিন্তু এই ধরনের প্রিপারেশনে A+ ছুটে যেতে পারে। ঠিক আছে, তো আপনি যদি A+ চান তাহলে প্রিপারেশনটা একটু অন্য লেভেলের নিতে হবে, সেটা বলি। স্যার এফ এর মান চেঞ্জ হবে না যদি থোরিয়াম যদি হয় আর কি? হ্যাঁ F এর মান, যদি থোরিয়াম দিয়ে করতে হয় অ্যাক্সিলারেশন, যদি থোরিয়ামে বের করতে হয় তখন তো থোরিয়ামের ফোর্সটা বের করতে হবে, তারপর তো থোরিয়ামের অ্যাক্সিলারেশন বের করতে হবে। হ্যাঁ না এখানে ফোর্সটা তো দুইটার মধ্যে ইন্টারাকশন ফোর্স, যেটা ইন্টারাকশন বল যেটা সেটা আমরা বের করছি, ফোর্স সেমই থাকবে। ঠিক আছে, কারণ F = Q1 Q2 বাই R স্কয়ার, তো এখানে তো দুইটা চার্জই আছে। সো আপনি হিলিয়ামের জন্য আমরা এখানে জাস্ট বলছিল, সেই জন্য আমরা হিলিয়ামের কথা আলোচনা আসতেছে, কিন্তু থোরিয়াম বললে থোরিয়ামের জন্য সেমই হইতো, কারণ ফোর্সটা তো সেম, দুইটার মধ্যবর্তী ফোর্সটা তো সেম। ঠিক আছে, চেঞ্জ হবে আমার এই যে যখন আমি অ্যাক্সিলারেশন বের করব তখন m এর মানটা চেঞ্জ হয়ে যাবে। এটা ঠিক আছে, সো আপনাদের কাজ হচ্ছে কি, খাতায় নিজে ক্যালকুলেটর চাইপা আনসারটা দেখা, ওই যে একজন চেক করছেন তারা থ্যাঙ্কস যে চেক করছে। ঠিক আছে, তো সে চেক করতে গিয়ে কিন্তু দেখা গেছে যে এর মান মনে হয় বসায় নাই, তো সে কিন্তু এটা আর ভুলবে না, এরপরে এর মান ঠিক মতো বসায় ক্যালকুলেশনটা করবে। তো সেই জন্য সবাইকে বলি যে আপনাদের কাজ হচ্ছে অ্যাটলিস্ট একবার হইলেও খাতায় ক্যালকুলেশনটা করা, দেখবেন যে কখন আর ভুলবেন না, এই ম্যাথ থেকে যেভাবে আসুক আপনি করতে পারবেন। ওকে, সো এবার চলেন এই ম্যাথে যাই। ওকে, এই ম্যাথে হচ্ছে কি ফোর্স বের করতে বলছে, ডিটারমাইন দ্য
ফোর্স বিটুইন টু ফ্রি ইলেকট্রনস, দুইটা মুক্ত ইলেকট্রনের মধ্যবর্তী ফোর্স বের করতে বলছে এবং এর দূরত্ব দেওয়া আছে। দূরত্ব হচ্ছে 1 অ্যাংস্ট্রম। এর উপরে ছোট্ট একটা বুন্দা থাকে যদি ওরকম, এটাকে অ্যাংস্ট্রম বলে। সো এটা হচ্ছে দৈর্ঘ্যের একক। যাই হোক 1 অ্যাংস্ট্রম সমান হচ্ছে 10⁻⁻10 মিটার। তো আমরা আমাদের ডিসটেন্স যেটা সেটা দেওয়া আছে 10⁻10 মিটার, আর এর মান আর কি। ঠিক আছে, সো আর দেওয়া আছে আমাদের এটা। এখন Q1 আর Q2 টা বুঝতে হবে। বলছে কি বিটুইন টু ফ্রি ইলেকট্রনস, দুইটা মুক্ত ইলেকট্রনের দেওয়া। সো একটা ইলেকট্রন এখানে আর একটা ইলেকট্রন এখানে। ওকে, সো দুইটাই যেহেতু ইলেকট্রন, তার মানে দুইটা চার্জই আসলে সমান হবে, তাই না? এটার চার্জ হবে ইলেকট্রনের চার্জ, এটার চার্জ হবে ইলেকট্রনের চার্জ, ঠিক কিনা? আমার তো বলেই আছে দুইটাই ইলেকট্রন, দুইটাই ইলেকট্রন। ফ্রি ইলেকট্রন, দুইটা ফ্রি হ্যাঁ। ইলেকট্রনের চার্জ কি সবসময় সমান হয়? দুইটা তো ইলেকট্রনই, ইলেকট্রনের চার্জ সমান হচ্ছে না কেন? এক জিনিসই তো দুই জায়গায়। ইলেকট্রনের চার্জ কি ভিন্ন হয়? এক এক জায়গায় ইলেকট্রনের চার্জ একরকম, আর এক জায়গায় ইলেকট্রনের চার্জ কি একরকম? ইলেকট্রনের চার্জ তো সবসময় একই রকম। সো সেটা কত? 1.6 × 10⁻⁻19 কুলম্ব। ঠিক আছে, সো সেই জন্য দুইটা ইলেকট্রন আমার দুই জায়গায় আছে বলছে, এবং সেটা চার্জ আমরা যেহেতু বলছে যে দুইটাই একই ধরনের ফ্রি ইলেকট্রন, দুইটাই ইলেকট্রন, সো আমরা Q1 সমান ইলেকট্রনের চার্জ লিখবো, Q2 সমান ইলেকট্রনের চার্জ লিখবো। আর আমরা জানি ইলেকট্রনের চার্জ হচ্ছে 1.6 × 10⁻19 কুলম্ব। তাহলে আমরা ম্যাথ করার সময় আমরা এইভাবে লিখবো, Q1 সমান Q2 সমান 1.6 × 10⁻19 কুলম্ব মাইনাস। ওকে, সো তো হয়ে গেল। এফ এর মান বের করতে হবে, এফ এর মান বের করার জন্য তো আমরা এগুলোই দরকার। এখানে এইভাবে লিখছে, আমরা আগের ম্যাথে কে দিয়ে লিখছিলাম, কে দিয়েও লিখতে পারেন, এভাবেও লিখতে পারেন, কোনো সমস্যা নেই। তারপরে এখানে এভাবেও লেখা যায়, অথবা আপনি যদি এখানে কে লিখতেন তাও হইতো। ঠিক আছে না? কোনো জায়গায় সমস্যা আছে? সহজ ম্যাথ। স্যার এখানে স্যার ইলেকট্রনের চার্জ নেগেটিভ, এই জন্য 1.6 × 10⁻19 কুলম্বের আগে নেগেটিভ দিয়ে দিচ্ছে। ইলেকট্রনের চার্জ সবসময় নেগেটিভ, ইলেকট্রনের চার্জ সবসময় নেগেটিভ মাইনাস, কিন্তু আগের ম্যাথটাতে মাইনাস দেওয়া হয় নাই, বিকজ আপনি যদি মাইনাস দিতেন কোনো সমস্যা ছিল না। কারণ কি, এই দেখেন কোথায় যেন আমরা আগের ম্যাথটা, এই যে এখানে, এখানে মাইনাস মিলে প্লাস হয়ে যায়। এখানে এখানে মাইনাস দেওয়া হয়েছে, কিন্তু আপনি এই মাইনাস আর এই মাইনাস দুইটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে, সেই জন্য ক্যালকুলেশনে গিয়ে সোজা ক্যালকুলেশনে গিয়ে ফাইনালি প্লাস আসছে। এখানকার মাইনাস দেখাই, এই যে আপনি যখন এখানে মাইনাস একটা বসাইছেন, এখানে আরেকটা মাইনাস বসাইছেন, তাহলে মাইনাসে মাইনাসে দুইটা মাইনাসে মাইনাসে কি হয়ে গেছে? প্লাস হয়ে গেছে। সেই জন্য আমাদের এখানে ফাইনালি প্লাস আনসার আসছে। ঠিক আছে, সো আর ইলেকট্রনের চার্জ কিন্তু সবসময় মাইনাস, মাইনাস 1.6 × 10⁻⁻19 কুলম্ব। ঠিক আছে, সো স্যার হ্যাঁ বলেন। 3 নম্বর যে ম্যাথটা এদিকে স্যার স্পিড 1a, এই যে জায়গাটা একটু বুঝুন। স্পেসড ফ্রি ইলেকট্রন স্পেস, -10। হ্যাঁ স্পেসড মানে হচ্ছে কি, মানে দূরে, এক জায়গা থেকে একটা ইলেকট্রন একটা দূরে, জায়গা এত আর কি। জায়গা জুড়ে আছে, এত স্পেস করে আছে, বিষয়। দুইটা ইলেকট্রনের মধ্যে এত স্পেস করে আছে। আর এইটা যেটা দেখতেছেন, এটা হচ্ছে দৈর্ঘ্যের এক ক্ষুদ্র একটা একক। এরকম যদি থাকে সেটাকে 1 অ্যাংস্ট্রম বলে, 1 অ্যাংস্ট্রম। ঠিক আছে, নরমালি যখন খুব ক্ষুদ্র দৈর্ঘ্য হয়, মানে ওই অ্যাটমিক স্ট্রাকচার যেমন ভরকে আমরা গ্রাম কেজিতে না বলে আমি হয়তো বললাম, দৈর্ঘ্যের ক্ষেত্রে এরকম যখন খুব ক্ষুদ্র দৈর্ঘ্য হয়, খুব ছোট দৈর্ঘ্য হয়, তখন সেটাকে 1 অ্যাংস্ট্রম এ লেখা হয়। আর 1 অ্যাংস্ট্রম সমান হচ্ছে আসলে 10⁻⁻10 মিটার। ঠিক আছে, 10⁻⁻10 মিটার। তো সেটাই আমাদের লেখা আছে। আর স্যার আর নিচের লাইনটা স্যার 1/4 পাই। ওই যে এটা তো কুলম্বস লতে নিচের আমরা লাইনটা জানি, কুলম্বস লতে আমরা জানি না কে, কে ইকুয়াল টু বা কে 1/4 পাই এপসাইলন নট কে আমরা কে লিখছিলাম না? তো এখানে এইভাবে দেওয়া আছে, অথবা আপনি সরাসরি কেউ লিখতে পারেন, এভাবেও লিখতে পারেন, তো বললামই, অথবা কেউ লিখতে পারেন। কে লিখেন, ঠিক আছে, এগুলো বাদ দেন। এই তো এবার হয়েছে।
জি স্যার। আচ্ছা, তাহলে এই তো ম্যাথ এটা হয়ে গেল। এখানে আরেকটু যেটা আছে, ফাইনালি একক, আমরা তো এফ এর একক কিন্তু নিউটনে আসবে। তো নিউটন থেকে পরে ন্যানো নিউটনে, মানে এদের সুন্দর করে লেখার জন্য আর কি, শুধু 23 শুধু রাউন্ড ফিগার লেখার জন্য ন্যানোতে নিয়ে গেছে। তো সেটা ইম্পর্টেন্ট না, আপনারা নিউটনে রাখলেও হবে। মানে 10⁻⁹ নিউটনে হয় 10⁻⁹, 1 নিউটন সমান হচ্ছে 10⁻⁹ ন্যানো নিউটন। সেই জন্য ওইখান থেকে আমার ন্যানো নিউটনে কনভার্সনটা হয়েছে। যাই হোক, আপনারা নিউটনে রাখবেন, সেটাই সেফ। সবসময় এসআই ইউনিটে রাখবেন, এই এসআই নিউটনে রাখবেন। ন্যানো নিউটনে নিতে গেলে ইউনিট কনভার্সনে গিয়ে ভুল করতে পারেন। সো ন্যানো নিউটনে রাখবেন সবসময়। ওকে, সো এই ম্যাথ, আচ্ছা এই ম্যাথটাও করেন। তার ক্যালকুলেশনে আসছে 2.30 ইন্টু 10⁻68। 68 আসার কথা না, তার মানে 2.3 স্যার, ঠিক আছে। না, 2.3 10⁻⁸ ঠিক আছে। এটা 10⁻⁸ ওর একটু এদিক সেদিক হইতে পারে, তাই বলে 8-এর জায়গায় 68 সম্ভব না কোনোভাবেই। ক্যালকুলেটরে চাপতে ভুল আছে, ভুল করছেন কোনোটা। ঠিক আছে, ক্যালকুলেশনটা করে দেখবেন আপনারা, ঠিক আছে। এই ম্যাথটা আমরা করি আরেকটু। এখানে কি বলছে, দ্য ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স বা কুলম্ব ফোর্স যেটা, সেটা কথা বলা হচ্ছে। ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স মানে এফ বিটুইন টু আইডেন্টিক্যাল আয়ন্স। আইডেন্টিক্যাল মানে কি, একই রকম, তাই না? আইডেন্টিক্যাল শব্দের অর্থ কি? একই রকম। দুইটা একই রকম আয়ন আছে, মানে দুইটা একই রকম চার্জ আছে, যেটা সেপারেটেড বাই ডিস্টেন্স এত, মানে আর এর মান দেওয়া আছে, আর এটা আমার ফোর্স, ওই যে এফ এর মান দেওয়া আছে। সো দুইটা আইডেন্টিক্যাল মানে সেম। সো এখানে যে চার্জটা আছে আর এখানে যে চার্জটা আছে, দুইটা বলতেছে একই রকম, দুইটা চার্জ দুই জায়গায় রাখা আছে, একই রকম দুইটা চার্জ দুই জায়গায় রাখা আছে। তো এটার চার্জ যদি কিউ হয়, এইটার চার্জও আমার কিউ। এখন আমার এই দুইটার মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে কত? 5 × 10⁻⁻10। আইডেন্টিক্যাল শব্দ থেকে একই রকম আয়ন। সো এই দেখেন, শব্দ থেকে আমরা কিন্তু বুঝতে হবে যে চার্জের মানটা কিরকম হবে। ওকে, সো এদের দূরত্ব আর আর দেওয়া আছে, দুইটা চার্জের মধ্যবর্তী দূরত্ব। ফোর্স এফ দেওয়া আছে, এফ দেওয়া আছে আমার কত? 3.7 × 10⁻10 নিউটন। ম্যাথে আমার একটু এই দেওয়া আছে। এখন এ নাম্বার আমার বলছে কি, ফাইন্ড দ্য চার্জ অন ইচ আয়ন। এই প্রত্যেকটা আয়নের চার্জের মান বের করতে বলছে। তো বললো যে দুইটা যে আইডেন্টিক্যাল আয়ন বলছে, সেই আইডেন্টিক্যাল আয়নের ক্ষেত্রে এদের আসলে চার্জের মান কত? দুইটা সমান, বাট সেই সমান মানটা কত? দ্যাট মিনস আমাদের এই কিউ যেটা আমরা সমান ধরে নিলাম, সেই কিউর মানটা আমাদের বের করতে হবে। বুঝতে পারতেছেন? কারো সমস্যা থাকলে কিন্তু আমার সাথে সাথে বই দেন। আমাকে কি বলছে? আইডেন্টিক্যাল আয়ন বলছে, মানে একই রকম আয়ন। যেহেতু আইডেন্টিক্যাল বলা হয়েছে, তো সেই জন্য আমরা দুইটা যদি সমান হবে, Q1 সমান কিউ যদি লিখি, তাহলে Q2 সমান আমি কিউ লিখবো, যেহেতু দুইটাই সমান। আর 1 নাম্বার ম্যাথ আমাকে বলছে কি, ফাইন্ড দ্য চার্জ অন ইচ আয়ন। ওই আয়নের মধ্যে চার্জের মান কত, মানে আসলে এই Q1 আর Q2 এর মানটা কত, যেটা আমরা কিউ ধরে নিছি। তা আমাদের কাজ হচ্ছে আসলে কিউর মানটা বের করা। ওকে, সো দেখেন Q1 Q2 সমান কিউ, এই কিউর মান বের করতে হবে আমাদের 1 নাম্বার মেথড। এফ এর মান দেওয়া আছে, আর এর মান আগে দেওয়া আছে। সো আমরা কুলম্বস লটা লিখবো F = K Q1 Q2 বাই আর স্কয়ার। আর Q1 আর Q2 দুইটাই যদি কিউ হয়, তাহলে কিউ 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 স্কয়ার লিখতে পারি। ঠিক আছে? তাহলে এখান থেকে কিউ এর মান করতে হবে সাইড চেঞ্জ করে, আমরা এফ আর আর এর মান বসাই দিয়ে আমরা সাইড চেঞ্জ করে কিউ এর মানটা বের করে ফেলতে পারি।
দেখেন কারো যদি স্যার সমস্যা এখানে থাকে যে তাহলে বলেন। বিষয়টা চার্জের ভ্যালু তো নেগেটিভ হয়, এখানে তো নেগেটিভ আসবে না কখনোই হয়তো বা, তো এগুলোতে বলছে- প্রবলেম নাই নাকি স্যার? না, চার্জের পজিটিভ বা ভ্যালু নেগেটিভ? চার্জের ভ্যালু নেগেটিভ হয় সবসময়, কে বলছে? চার্জ তো পজিটিভও হয় নেগেটিভও হয়, ইলেকট্রনের না সবসময় নেগেটিভ হয়। পজিটিভ চার্জ নেগেটিভ চার্জ আছে না, চার্জ তো পজিটিভ হইতে পারে নেগেটিভ হইতে পারে। এখানে আমাদের দুইটা একই রকম, সো আমরা সেটাকে একই রকম প্লাস ধরে নিলাম আর কি, ঠিক আছে। সো এটা কিউ স্কয়ার সমান এত আসে, সেটাকে স্কয়ার রুট করে দিলে আমাদের এত আসবে, কুলম্ব আসবে। সবসময় এই লাস্টের এককটা ঠিক মতো লিখতে হবে, একক যদি ভুল হয় তাহলে নাম্বার কাটা যেতে পারে, এই জন্য এককটা ঠিক মতো লিখবেন, কুলম্ব। ওকে, এবার 2 নম্বরে আসি, হাউ মেনি ইলেকট্রনস আর মিসিং ফ্রম ইচ আয়ন। বলছে কি ইলেকট্রনস মানে আমরা যে চার্জ সৃষ্টি হয় সেটা আসলে কি ইলেকট্রনের ঘাটতি থেকে সৃষ্টি হয়, তাই না? যে কোনো একটা যদি ইলেকট্রন ছেড়ে দিচ্ছে প্লাস চার্জ হয়ে যাচ্ছে, কেউ ইলেকট্রন গ্রহণ করতেছে নেগেটিভ চার্জ হয়ে যাচ্ছে, তাহলে ইলেকট্রনের আসলে ব্যাপারে আমাকে চার্জ সৃষ্টি করতেছে। তাহলে এখন হাউ মেনি ইলেকট্রনস আর মিসিং, তার মানে কি ইলেকট্রনের সংখ্যাটা কতগুলো আসলে মিস হইছে এই আয়ন থেকে, যে চার্জের সৃষ্টি হইলো, সেটা আমাদের আসলে আমরা মনে আছে আমরা চার্জের কোয়ান্টাইজেশন পড়ছি, যেখান থেকে আমরা ইলেকট্রনের সংখ্যা সম্বন্ধে ধারণা পাইছিলাম যে কোনো একটার মধ্যে টোটাল চার্জ যদি কিউ হয় সেটা আসলে এন ই হয়, এন হচ্ছে আমার পূর্ণ সংখ্যা, আর ই হচ্ছে ইলেকট্রনের চার্জ। মনে আসছে চার্জের কোয়ান্টাইজেশন গত ক্লাসে পড়ছিলাম? জি স্যার, কিউ ইকুয়াল টু এন। কিউ ইকুয়াল টু এন ই, কিউটা হচ্ছে কি আমার টোটাল চার্জ, ঠিক আছে, কোনো একটা এলিমেন্টের মধ্যে টোটাল চার্জ হচ্ছে কিউ, আর এন হচ্ছে ইলেকট্রনের সংখ্যা, আর ই হচ্ছে ইলেকট্রনের চার্জ, ঠিক আছে। আমাদের এই ম্যাথটাতে বলছে ইলেকট্রনের সংখ্যাটা বের করতে, ঠিক আছে, হাউ মেনি ইলেকট্রনস, ইলেকট্রনের সংখ্যা কতগুলা, তাহলে আমরা টোটাল চার্জ এখান থেকে বের করে রাখছি কিউ, তাহলে কিউর মান যদি আমি এখানে বসাই, আর ইলেকট্রনের চার্জ তো আমি জানি 1.6 × 10⁻⁹ কুলম্ব, ঠিক আছে, সো সেটা যদি বসাই তাহলে আমরা এন এর মান পাই যাবো। এখানে বলতে পারেন যে স্যার এখানে মাইনাস বসাইলেন না কেন, তাই না? এখানে মাইনাস বসানো হয় নাই, কারণ যেহেতু এটা সংখ্যা বের হবে, ঠিক আছে, সো সেই সংখ্যাটা আমার প্লাস হিসেবে আমরা বলি সচরাচর, কারণ মাইনাস সংখ্যা বলি না, যখন -2টা মাইনাস আসলে ঘাটতি থাকে ওইরকম মিন করে, বাট ইনফ্যাক্ট আপনি মাইনাস বসাতে পারেন, কিন্তু সেটা মানে কোনটাতে আসলে খুবই সচরাচর যেটা দেখা যায় সেটাই আসি আমি সেটা লিখছি আর কি, প্লাস হিসেবে আপনি লিখলে সেটা দুইটা ইলেকট্রন সংখ্যা এরকম বোঝা যায়, মাইনাস দিলে মাইনাসও হবে, যে মাইনাস থেকে বোঝা যায় যে দুইটা ইলেকট্রনের এখানে ঘাটতি আছে, ইলেকট্রন সংখ্যা দুইটা ঘাটতি আছে, সো মাইনাসও দেওয়া যায় প্লাসও দেওয়া যায়, কোনো সমস্যা নাই, ঠিক আছে। যেহেতু সংখ্যার কথা বলা হয়েছে সেই জন্য আমি মাইনাসটা এখানে নেগলেক্ট করছিলাম, কারণ আপনি এখানে মাইনাস দেন আর প্লাস দেন, এইটা যে রেজাল্ট সেটা তো আমার 2 এ আসবে, তাই না? সবসময় 2 এ আসবে না? জি স্যার। সো মাইনাস দিলে হয়তো এখানে মাইনাস বসবে, মাইনাস না দিলে প্লাস প্লাসই থাকবে, তো যেহেতু সংখ্যা সেই জন্য আমি মাইনাসটা নেগলেক্ট করছি। যদি বলেন যে স্যার আমি সবসময় ইলেকট্রনিক চার্জ নেগেটিভ বসাবো, তাহলে বসাতে পারেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে। তাহলে এভাবে আমরা ইলেকট্রনের সংখ্যা বের করে ফেললাম 2। আচ্ছা, এখন একটা কথা হচ্ছে যে এই এন এর মানটা প্লাস হোক আর মাইনাস হোক সবসময় একটা পূর্ণ সংখ্যা হবে, তাই না? জি স্যার। এটা সবসময় পূর্ণ সংখ্যা হবে, এটা ভগ্নাংশ হইতে পারবে না, এটাই তো আমরা আমাদের চার্জ কোয়ান্টাইজেশনে পড়ে আসলাম, তাই না? সো ইলেকট্রনের সংখ্যা তো কখনোই আসলে ভগ্নাংশ হইতেও পারবে না। আচ্ছা, এখন দেখা যাচ্ছে কি এই ইলেকট্রনের সংখ্যাটা আমরা আসলে কার সাহায্যে বের করলাম? এই চার্জের কিউর মানের সাহায্যে বের করলাম। ই তো ফিক্সড, ই তো আর কোন চেঞ্জ হয় না, ইলেকট্রন চার্জটা সবসময় কনস্ট্যান্ট, ই আমরা আবার ইউজ করলাম এখান থেকে নিয়ে, তাই না? এই ইটা আবার বের করলাম আমাদের এই এফ এর সাহায্যে, অথবা এফ এর সাহায্যে আর এর সাহায্যে। এখন দেখা যাচ্ছে কি পরীক্ষায় দেখা যাচ্ছে এফ আর আর এর মানটা যদি একটু অন্যরকম থেকে কিউর মানটা একটু অন্যরকম আসে, যে কিউর মানটা এখানে বসাইলে আপনি যখন ইলেকট্রনিক চার্জ দিয়ে ভাগ দেন তখন দেখা যাচ্ছে পূর্ণ সংখ্যা আসে না, তখন কি করবেন? কারণ আপনি তো জানেন এন এর মান ভগ্নাংশ হইতে পারবে না, পূর্ণ সংখ্যাই হবে,
তাহলে তখন কি করা যাবে? আচ্ছা, তখন কি করা যাবে? যদি এরকম আসে, মনে করেন 3.1 আসলো, তাহলে সেটাকে আপনি নিয়ারলি ইকুয়াল এরকম সিম্বল দিয়ে 3 করে দিতে হবে। ওকে, অথবা এরকম আসলো 2.6, এরকম যদি আসে, দেখেন পূর্ণ সংখ্যা আসলে তো ভালো, আর কোনো সমস্যা নাই। পূর্ণ সংখ্যা না আসলে কি করতে হবে সেটা দেখাচ্ছি। তাহলে এরকম যদি আসে, সেটাকে আমরা কত লিখতে পারি? 3 লিখতে পারি। সো এইভাবে পূর্ণ সংখ্যা করে দিতে হবে। সবসময় এই দশমিকের পরে, পয়েন্টের পরে যদি 5 এর নিচে থাকে, তাহলে সেটাকে আমরা নিচের দিকেরটা মানে 3 লিখবো, নিচেরটা। আর যদি 5 এর উপরে থাকে, যেমন এখানে, তখন আমরা এই সামনেরটা করে রাউন্ড করে দিব। যেমন 2.6 তো সামনে 3 করে রাউন্ড করে দিব। এটা তো জানেন, তাই না সবাই? 0.5 এর উপরে থাকলে উপরেটা দিতে হবে, 0.5 এর নিচে থাকলে নিচের দিকটা দিতে হবে। তো এইভাবে যদি আপনি করে যান, তাহলে এটা দ্বারা কি বোঝায়? যে আপনি যে জানেন যে n এর মান ভগ্নাংশ হইতে পারে না, আপনি চার্জের কোয়ান্টাইজেশন সম্বন্ধে আপনার আইডিয়া আছে, তাহলে মানে হয়ে যায়। কিন্তু যদি আপনি এইভাবে আনসার লিখে দেন, যে আপনার ক্যালকুলেশন করার পর আনসারে এরকম ভগ্নাংশ আকার আসছে কিছু একটা, যদি এটা লিখে দেন, এর দ্বারা বোঝা যায় যে আপনি জানেন না যে n এর মানটা ভগ্নাংশ হইতে পারে না, চার্জ কোয়ান্টাইজেশন সম্বন্ধে আপনার আইডিয়া নাই। ঠিক আছে? তো সেটা যেন না হয়, সেজন্য আমাদেরকে এরকম রাউন্ড ফিগার করে দিতে হবে। ঠিক আছে? কারো কোনো প্রশ্ন আছে কিনা? প্রশ্ন থাকলে করতে পারেন। যদি 2.5 আসে তখন কি করবেন? 2.5 আসলে সেটাকে 3 লিখবেন, বুঝলেন? 0.5 বা তার উপরে। 2.5 আসলে আমরা 3 লিখবো, অথবা 3.5 আসলে 4 লিখবো। সরি, যদি আমাদের মনে করেন আপনার আসলো 4.5, এটাকে যদি আমরা 5 লিখে দেব। ঠিক আছে? আচ্ছা, এরপরে এই ম্যাথটা আমি আর করাচ্ছি না, একই রকম ম্যাথ কুলম্বস ল রিলেটেড, আপনারা একটু দেখে নিয়েন, আশা করি সমস্যা হবে না। একই ধরনের আয়ন বলা আছে, কপার, দুইটাই কপার আয়ন বলা আছে দুই জায়গা, তার মানে দুইটারই চার্জ সমান হবে, কিউ স্কয়ার হবে। জাস্ট এইটারই প্রথম অংশটার মতো আইডেন্টিক্যাল আয়ন বলা আছে, আর ওখানে নামই বলা আছে কপার। আগেরটা যেমন বলা আছে ইলেকট্রন দুই জায়গায় আছে, এখানে জাস্ট বলা আছে কপার দুই জায়গায় আছে, সেই জন্য দুইটারই চার্জ সমান করে কিউ স্কয়ার লেখা হয়েছে, আর কিছুই না, সেম ম্যাথ। এটা ওইটা দেখে নিয়েন, কুলম্বস ল রিলেটেড ম্যাথ, কোনো ধরনের সমস্যা হওয়ার কথা না। আচ্ছা, ওকে, আর এবার অন্য টপিকে যাই আমরা। কুলম্বস ল অনেক ম্যাথ করলাম। আচ্ছা, এটা যে পড়ানোর আগে আমি চলে যাই, একটু বোর্ডে চলে যাই। আচ্ছা, সো এতক্ষণ পর্যন্ত আমরা কুলম্বস ল যেটা বা কুলম্ব ফোর্স যেটা নিয়ে আলোচনা করলাম বা ম্যাথ করলাম, সেটা শুধুমাত্র দুইটা চার্জের মধ্যবর্তী ব্যাপার ছিল। যে দুইটা চার্জ যদি থাকে Q1 Q2, এদের মধ্যবর্তী ফোর্সের মান আমরা করছিলাম, তাই না? কিন্তু আমরা তো ওই যে গত ক্লাসে তো ডিস্ট্রিবিউশন অফ চার্জ করছিলাম, মনে আছে? ডিস্ট্রিবিউশন অফ চার্জ, চার্জে যখন একটা চার্জগুলো যখন কোনো একটা কিছুর মধ্যে মানে বণ্টিত থাকে, সেটাকে আমরা ডিস্ট্রিবিউশন বলি। এখন যদি সেটা এলোমেলো ভাবে থাকে, যেমন কোনো ধরনের নির্দিষ্ট কোনো প্যাটার্ন নাই, যেমন এই একটা বডি মনে করলাম, এটার মধ্যে চার্জগুলো এরকম এলোমেলো এলোমেলো ভাবে আছে, কোনো নির্দিষ্ট কোনো প্যাটার্ন নাই, এরকম যদি হয় সেটাকে আমরা বলছি ডিসক্রিট ডিস্ট্রিবিউশন অফ চার্জ। আর যদি কোনো প্যাটার্ন ফলো করে, এটা নির্দিষ্ট কন্টিনিউয়াসলি চার্জগুলো ডিস্ট্রিবিউটেড থাকে, সেটাকে আমরা বলি যে কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন। এর মধ্যে আমরা পড়ছিলাম, মনে আছে, লিনিয়ার চার্জ ডিস্ট্রিবিউশন, যখন লাইন আকারে থাকে তখন সেটাকে বলছে লিনিয়ার, সারফেসের মধ্যে যখন থাকে সেটাকে বলে সারফেস ডিস্ট্রিবিউশন, আর যখন আপনার ভলিউমের মধ্যে থাকে তার ভলিউম চার্জ ডিস্ট্রিবিউশন। গত ক্লাসে পড়াইছি, হ্যাঁ, আপনারা যদি মানে ক্লাসে একটু পড়লে ভালো ক্যাচ করতে পারবেন আর কি। যাই হোক, এখন আমরা কি করব, এই ডিস্ট্রিবিউশন গুলোর ক্ষেত্রে কুলম্বস ল অ্যাপ্লাই করব। ঠিক আছে? সো প্রথমে ডিসক্রিট ডিস্ট্রিবিউশন চিন্তা করি।
তো ডিসক্রিট ডিস্ট্রিবিউশনে আমরা ধরে নিলাম যে এখানে এই চার্জ আছে, এলোমেলো এলোমেলো আছে, এর আশেপাশে অনেকগুলো চার্জ এলোমেলো অবস্থা আছে, কোনো নির্দিষ্ট প্যাটার্নে নাই, এরকম অনেকগুলো চার্জ এই ডিস্ট্রিবিউটেড অবস্থা আছে, যেটা ডিসক্রিট ডিস্ট্রিবিউশন। এখন আমি যদি বলি যে এই যে অনেকগুলো চার্জ এখানে এলোমেলো ভাবে আছে, এর মধ্যে আমি যে কোনো একটা চার্জ বলে দিলাম, বললাম যে এই চার্জের উপর টোটাল কুলম্ব ফোর্সের মানটা কত হবে, টোটাল কুলম্ব ফোর্সের মান কত হবে, তাহলে কিভাবে বের করতে পারি, কেউ কি বলতে পারবেন? আমি চাচ্ছি মনে ফর এক্সাম্পল এটাকে আমি বললাম যে Q1, এই চার্জটা Q1, এটা হচ্ছে Q2, এটা হচ্ছে Q3, এরকম যতগুলা থাকে অসংখ্য, Q4, Q5, এটাকে বললাম Q6, এটাকে বললাম Q7, এভাবে বর্ণনা করলাম অসংখ্য, এটাকে Qn বললাম যে nতম। এখন আমি চাচ্ছি যে Q1 এর উপর টোটাল মানে সবগুলার দরুন টোটাল কুলম্ব ফোর্সটা কত হয় Q1 এর উপর, তাহলে কিভাবে বের করতে পারি, কেউ আইডিয়া দিতে পারেন? সহজ তো, একটু চিন্তা করলে তো বলতে পারবেন। Q1 এর উপর টোটাল কুলম্ব ফোর্সটা, টোটাল ইলেকট্রিক্যাল ফোর্স বা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স যেটা সেটা। আচ্ছা ঠিক আছে, আমি বলে দিচ্ছি, এত সহজ। সেটা হচ্ছে আমরা কি করব, আমরা প্রথমে এই যে একটা একটা করে বিবেচনা করতে হবে আর কি। প্রথমে আমি এই দুইটা চিন্তা করব যে Q2 এর জন্য Q1 এর উপর কতটুকু ফোর্স অনুভব হয়, তো সেটা হচ্ছে আমার কত F12, সেটা যদি আমরা F12 বলি, এই দুইটা মধ্যবর্তী ফোর্স যেটা সেটা, তাহলে এখানে তো আমরা কুলম্বস লটা লিখবো আর কি, কে কি হবে এখানে Q1 Q2 Q1 Q2 বাই R, আর 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 আমরা ধরে নিব যে 1 আর 2 এর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে R12, তাহলে এটা কত R12 স্কয়ার। এগুলো সব ডিটেইলসে লিখে আছে শীটে, আমি এখান থেকে একটু দেখাইয়া তারপর শীটে যাব। তাহলে এই দুই টুর জন্য Q1 এর উপরে যে ফোর্স সেটা আমরা পেয়ে গেলাম। এবার 3 নম্বরে যাই, 3 থেকে 1 এর সাথে যে ফোর্সটা সেটা, তাহলে সেটা আমার কি হবে F13, তাহলে F13 হবে আমার কত, দূরত্বটা আমার যদি R13 হয়, তাহলে আমার কি হবে কে বলেন, Q1 Q3 Q1 Q3 বাই কত হবে R13 R13 স্কয়ার, ভেরি গুড, R13 স্কয়ার। এভাবে যদি 4 নাম্বারটা যাই, তাহলে F14 মানে R14 হবে, সরি এটা হবে R14, তাহলে F14 কত হবে Q1 Q4 ভাই R14 স্কয়ার। এইভাবে আমার যতগুলো থাকবে সবগুলোকে আমরা নিতে পারি, যদি n তম হয় তাহলে আমরা কি লিখবো F1n, মানে 1 এর উপর n তমটার জন্য ফোর্সটা কে Q1 Qn বাই R1n স্কয়ার, ঠিক আছে। তাহলে টোটাল ফোর্সটা কত হবে Q1 এর উপর, এই সবগুলো জাস্ট কি করে দিব, যোগ করে দিব, তাহলে এই F12 প্লাস F13 টোটাল যে ফোর্সটা হবে Q1 এর উপর, যেটা আমরা বের করতে চাচ্ছিলাম, সেটা এই যে F12 মানে 2 এর জন্য যে ফোর্সটা, 3 এর জন্য যে ফোর্সটা সেটা F14, এভাবে এভাবে যতগুলা থাকবে ততগুলা। সো আমরা এরকম ডট ডট দিয়ে n তম পর্যন্ত বলে দিলাম যে F1n, তাহলে এইটাই হচ্ছে আমার টোটাল কুলম্ব ফোর্সটা এই Q1 এর উপর।
ডিসক্রিট ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে। একটু বোঝা গেছে কিনা সেটা বলেন, কারো সমস্যা আছে? জাস্ট আগের দুইটা ছিল, এখানে অনেকগুলো আছে, কিন্তু অনেকগুলো থাকলেও আমরা ওই দুইটা 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 করে কুলম্বস লটা লিখে পরে জাস্ট যোগ করে দিলাম সবগুলোকে। ঠিক আছে, সো এখন আমরা শিটে যাই, শিটে আরো ডিটেলসে লিখে আছে, ঠিক আছে দেখাই। ওকে, তো সেটা কি দেখতেছি এখানে আমাদের, মানে আমি মুখে যে কথাগুলো বলছি সেটা কিন্তু সব লেখা আছে, আর আপনি অবশ্যই পরীক্ষার খাতায় লিখতে হবে। ওই এই বোর্ডে যেরকম শুধু ম্যাথমেটিক্যালটা দেখাই দিলাম, ওইরকম দেখাইলে কিন্তু নাম্বার একেবারে কম আসবে, কারণ আমি মুখে কথাগুলো বলতেছি। সো আপনি তো আর খাতায় তো আর খাতা তো আর কথা বলবে না, তাহলে খাতায় কি করতে হবে, লিখে দিতে হবে। সেই জন্য এই যে এখানে যেরকম এগুলো সব লিখে দিতে হবে এইভাবে। দেখেন লেট ধরি Q1 Q2 Q3 Q1 এভাবে n পয়েন্ট চার্জেস আর শোন ইন দ্য ফিগার, এরকম Q1 Q2 Q3 Q4 Q1 এরকম n সংখ্যক চার্জ আছে ডিস্ট্রিবিউটেড অবস্থা। ঠিক আছে, তো এইসব কথাগুলো আমি বলছি না ওখানে। তাহলে এখানে আমরা কি করতে যাচ্ছি যে Q1 উই ওয়ান্ট টু ফাইন্ড আউট, আমরা বের করতে চাই, কি বের করতে চাই, ইলেকট্রিক্যাল ফোর্স অথবা কুলম ফোর্স অন চার্জ Q1 এর উপরে আমরা ইলেকট্রিক্যাল ফোর্সটা বের করতে চাই বাই দ্য অ্যাসেম্বলি অফ n পয়েন্ট চার্জেস। অন্য যে চার্জগুলো n সংখ্যক পয়েন্ট চার্জ আছে ওগুলার দরুন, অ্যাসেম্বলি মানে কি সমাবেশ, অন্য সবগুলো চার্জের সমাবেশের কারণে বা অন্য সবগুলো চার্জের যোগফলের কারণে Q1 এর উপরে টোটাল যে কুলম ফোর্সটা হয়, বা এখানে ইলেকট্রিক্যাল ফোর্স বলছে একই কথা, সেটা আমরা বের করতে চাই। ঠিক আছে, তাহলে এই বের করার সময় আমাদের দূরত্বের দুইটার মধ্যে ডিস্টেন্সের ব্যাপার আসছিল, তাই না, R12 R13 R14, তাহলে সেগুলো বলে দিতে হবে। তাহলে সেটাও বলে দিচ্ছি যে এই Q1 থেকে Q2 Q3 Q4 Qn এগুলা যথাক্রমে R12 R13 R14 আর n ডিস্টেন্স আছে Q1 থেকে। তো আমাকে কিন্তু প্রত্যেকটা কথা বলে দিতে হবে ফিগারের, ঠিক আছে, ফিগারের এক্সপ্লেনেশন না দিলে কিন্তু ফিগার বোঝা যায় না যে এই ফিগারটা আসলে কি মিন করতেছে। আচ্ছা, তারপর দেখেন ওই যে আমরা F12 F13 F1n এগুলো হচ্ছে কি Q1 এর উপরে, এটা হচ্ছে 2 নাম্বারের Q2 এর জন্য ফোর্স, এটা Q3 এর জন্য ফোর্স, Q4 এর জন্য ফোর্স Q1 এর উপরে আর কি, এটা Qn এর ফোর্স Q1 এর উপর, এগুলা সবগুলো আমরা একশো কথাতে বলছি। তারপর আমরা বলছিলাম যে টোটাল ফোর্স বের করতে হলে আমরা এভাবে করতে হবে, F1 মানে হচ্ছে আর কি Q1 এর উপরে ফোর্সটা বোঝাচ্ছে, তাহলে F12 F13 F1n এভাবে F1n পর্যন্ত, যেখানে হয় এখানে F12 এর মানটা কি রকম আমরা তো লিখে আসছিলাম, এটাও F12 হচ্ছে 1/4 পাই এপসাইলন নট বা k Q1 Q2 বাই R12 স্কয়ার। ঠিক আছে, তো এখানে নতুন একটা টার্ম দেখতেছেন তাই না, নতুন দেখতেছি এটা R12। ওকে, এখানে R12 টা নতুন দেখতেছেন, এই ছোট্ট করে দেখছেন, এটা আমরা কোন স্লটে দেখি না এতক্ষণ। তো এটা আসলে কি, এটা হচ্ছে একটি একক ভেক্টর, কোন একটা লেটারের উপরে যদি এরকম ছোট্ট করে ক্যাপ দেখেন, সেটা হচ্ছে একক ভেক্টরের সিম্বল। এটা নরমালি ভেক্টরকে আমরা প্রকাশ করি এরকম তীর দিয়ে, তাই না, জি স্যার, কিন্তু তীর যখন দিয়ে একটা দাগ। হ্যাঁ, কিন্তু যখন এরকম ছোট্ট ক্যাপ থাকে সেটাও ভেক্টর, তবে সেটা একক ভেক্টর। একক ভেক্টর কাকে বলে, যে ভেক্টরের মান 1 তাকে একক ভেক্টর বলে। এই ভেক্টরটা কি, আর ভেক্টর রাশি কি করে, তার মানও আছে দিকও আছে, তাহলে এটা এখানে ইউজ করার উদ্দেশ্য হচ্ছে শুধুমাত্র ডিরেকশন দেখানোর জন্য। ঠিক আছে, শুধুমাত্র ডিরেকশন দেখানোর জন্য, যে এই যে F12 ওটার ডিরেকশনটা হবে R12 এর দিকে, মানে আর এই 12 ডিরেকশনটা হবে F12 ডিরেকশনটা, সেটা 2 থেকে 1-এ। সো এখানে একটা জিনিস খেয়াল আছে যে 1-2 মানে কিন্তু 1 থেকে 2 এর দিকে ডিরেকশনটা না, আর 1-2 এর দ্বারা কি বোঝাচ্ছে, ডিরেকশনটা হচ্ছে 2 থেকে 1 এর দিকে, কারণ আমরা কি জানি যে আমাদের ডিরেকশন কি সবসময়
Q2 থেকে Q1 এর উপরে যে ফোর্সটা অ্যাপ্লাই করতেছে সেটা আমরা বের করতেছি। তার মানে ডিরেকশনটা হচ্ছে Q2 থেকে 1 এর দিকে, এটা ডিরেকশনটা হচ্ছে 3 থেকে 1 এর দিকে, এই 4 এর ডিরেকশনটা হচ্ছে 4 থেকে 1 এর দিকে, কারণ আমাদের টার্গেট হচ্ছে 1 এর উপর, n থেকে 1 এর দিকে, এটা হচ্ছে ডিরেকশনটা। সো আমাদের এই 1 2 লেখার অর্থ হচ্ছে যে ডিরেকশন 2 থেকে 1 এর দিকে, 3 1 লেখার অর্থ হচ্ছে ডিরেকশন 3 থেকে 1 এর দিকে, ঠিক আছে। সো এটা জাস্ট ডিরেকশন দেখানোর জন্য আমরা ছোট করে ওই R12 R13 R1n এটা লেখা হয়েছে। সো আমরা যদি এখন ওই এই মানগুলা বসাই দিই, এই সবগুলো মান 1 নম্বরে বসাই দিই, তাহলে আমাদের ফাইন এরকম ইকুয়েশনটা দাঁড়ায়। এই ইকুয়েশনটা, এই ইকুয়েশন পর্যন্ত কারো সমস্যা থাকে না বলেন, তারপরে পরে আগাচ্ছি। না স্যার, কোনো সমস্যা নেই স্যার। এতক্ষণ তো হোয়াইট বোর্ড স্যার আপনি তো বললেন স্যার ডিরেকশনটা স্যার 1 2 থাকলে অথবা 1 3 থাকলে 3 থেকে স্যার 1 এর দিকে যাবে। যদি স্যার 3 1 অথবা 2 1 থাকতো তাহলে স্যার ডিরেকশনটা স্যার কোন দিকে যেত? যদি আপনি 3 1 বসাইতেন তাহলে 1 থেকে 3 এর দিকে হইতো আর কি, মানে পরেরটা থেকে আগেরটার দিকে, ঠিক আছে। কিন্তু জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, কিন্তু আমরা এখানে 3 1 বসাতে পারবো না, এখানে 3 1 বা এখানে 2 1 বসাতে পারবো না, কারণ আমাদের এই রিয়ালিটিতে আমাদের ডিরেকশনটা হচ্ছে সবগুলা Q1 এর দিকে, কারণ আমাদের টার্গেট হচ্ছে Q1 এর উপরে টোটাল ফোর্সটা কত সেটা বের করা, so সবগুলো ডিরেকশন হচ্ছে ভিতরের দিকে, Q1 এর দিকে। সেই জন্য আমরা এখানে 1 2 1 3 1 4 এগুলো লিখতে হবে। 2 1 3 1 4 1 লিখলে আমাদের ডিরেকশনটা উল্টা হয়ে যাবে সবকিছু। আচ্ছা, এই লাইন থেকে এই লাইন আমরা এখানে একটু বোঝার ব্যাপার আছে। এই লাইন থেকে এই লাইন তো কোনো সমস্যা নাই, তাই না? এই যে শুধু এই জিনিসটা সব জায়গায় কমন আছে, সমস্যা নেই। এটা সব জায়গায় কমন আছে, সো এটাকে কমন নিয়ে নিল আর বাকিগুলোকে ব্র্যাকেটের ভিতরে লিখলো। এই লাইন থেকে এই লাইনটা বোঝার ব্যাপার আছে, একটু ভালো করে তাকাই দেখেন। করা আছে সবগুলো হ্যাঁ? যোগ হয়ে যাচ্ছে, সবগুলো যোগ যোগ অবস্থায় আছে, এটা সামেশন অবস্থায়, আর ইকুয়াল টু 1 থেকে n পর্যন্ত। আচ্ছা, এটা অনেকে বুঝবে না আমি জানি, এখানে এখনো হয়তো বা কথা বলতেছি না, এটা আমি বোঝাই দিচ্ছি এটা আসলে কি কি মিন করতেছে। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে এই যে সিম্বলটা, এটা হচ্ছে সামেশন, মানে যোগ যোগ করার সিম্বল। আমরা যখন অনেকগুলো জিনিসকে একসাথে যোগ করি তখন সেটাকে এরকম সামেশন দিয়ে ছোট করে লিখতে পারি, ঠিক আছে। তো ফর এক্সাম্পল মনে করেন আমি আপনাকে বললাম যে 1 থেকে 1 আর 1 থেকে 5 পর্যন্ত যোগ করেন, বললাম যে 1 থেকে 5 পর্যন্ত যোগ করেন, তাহলে আপনি এইভাবে লিখতে পারেন, লিখে তারপরে যোগফলটা বের করতে পারেন। কিন্তু আমি বললাম যে আমি এইভাবে এত বড় করে লিখবো না, আমি আরো সুন্দর করে স্মার্ট ওয়েতে লিখবো। আমি কি করব, একটা সামেশন সিম্বল দিব, সামেশন সিম্বল দিয়ে এখানে আমি আই দিব, আর এখানে আই এর ভ্যালুটা আমি লিমিটটা দিয়ে দিব, আই 1 থেকে 5, ঠিক আছে। এর দ্বারা কি বোঝায়, আই 1 থেকে 5 মানে হচ্ছে আই এর মান প্রথমে 1 হবে, তারপরে 2 হবে, তারপরে 3 হবে, তারপরে 4 হবে, তারপরে সর্বোচ্চ 5 হবে। আর সামেশন দিয়ে বোঝাচ্ছি যে এই যে আই এর যে ভ্যালুগুলো সেগুলো একটার সাথে একটা স্যার এখানে যদি যোগ স্যার হবে। বলেন। স্যার এখানে যদি স্যার 1 থেকে না থাকতো স্যার 5 থেকে অথবা 4 থেকে থাকতো তাহলে স্যার আই এর মান আমরা 4 অথবা স্যার 5 নিতাম, এরকমই তো স্যার সিস্টেমটা। না, এখানে সিস্টেমটা হচ্ছে আপনার শুরু হচ্ছে কোথায় থেকে সেটা সবসময় আয়ের প্রথম ভ্যালুটা, শেষ যেটা হচ্ছে সেটা সবসময় আয়ের সর্বোচ্চ জি স্যার, ভ্যালুটা। আমি মনে করেন আমাদের যদি এরকম হইতো, হ্যাঁ, মনে করেন আমি বললাম আপনাকে 3 থেকে 6 পর্যন্ত, 3 থেকে স্যার শুরু হইতো তাহলে স্যার আয়ের, বললাম যে 3 থেকে জি 6 স্যার, পর্যন্ত যোগ করেন, তখন আমরা আয়ের ভ্যালু এখানে আর 1 দিতাম না, আমরা এখানে 3 দিতাম, আর এখানে আমরা 6 দিতাম, ঠিক আছে। তো যেটা থেকে শুরু জি হবে স্যার, সেটা আমার এই জি ভ্যালুটা, যেটা শেষ হবে সেটা আমার এই ভ্যালুটা, আর সেটা 1 হোক আর যেটাই হোক, ঠিক আছে। আর এই সামেশন এই সিম্বলটা হচ্ছে কি, যোগ। সো আই সামেশন। আই ভ্যালু বসাবো আর যোগ করব, ভ্যালু বসাবো আর যোগ করব, আই মান 1 বসাবো, প্লাস দিব এই সিম্বলের দিকে তাকাইয়া, তারপর 2 বসাবো লিমিটের দিকে তাকাইয়া, আবার প্লাস সামেশনের কারণে। সো এইভাবে এই লাইনটা, সো আমার এই লাইনটা আর এই লাইনটা একদম হুবহু একই কথা, সেম কথা। এইভাবে আমি এইটাও এইভাবে লিখতে পারি, এইভাবে লিখতে পারি। তো এইভাবে লিখলে সেটা আমার খুব স্মার্টলি লেখা যায়, কারণ এখানে তো মাত্র 5 দেখাইলাম, মনে করেন 1000 পর্যন্ত আছে, আমি আপনাকে বললাম 1 থেকে 1000 পর্যন্ত যোগ করেন,
তাহলে এরকম 1000 পর্যন্ত যাইতে দিলে কত হাজারটা লেখা লাগতো, তাই না? 1000 পর্যন্ত লিখতে হলে তো খবর হয়ে যেত, মানে সেক্ষেত্রে আমি আমার জন্য খুবই সিম্পল, আমি জাস্ট এখানে 1000 বসাই দেবো, আর কিচ্ছু করা লাগবে না আমার, তাই না? জি স্যার। সো সেই জন্য আমরা এরকম সামেশন সিম্বল গুলো আমাদের ইউজ করা দরকার। এবার আসি আমরা আমাদের এখানে আসি। সো আমাদের এখানে যেমন যদি এরকম থাকে, আচ্ছা আগে এই আমার লেখার দিকে তাকান। সো Q2 আছে, Q3 আছে, এভাবে করতে করতে আমি মনে করলাম আমার Qn পর্যন্ত আছে, Qn পর্যন্ত আমার যোগ করতে হবে। তাহলে সেটাকে আমি কিভাবে লিখতে পারি? সামেশন দিব, Qi দিব। এই i এর মানটা কত থেকে কত দিব কে বলতে পারবেন? 2 থেকে n পর্যন্ত। ভেরি গুড, 2 থেকে n পর্যন্ত দিব। স্যার Q2 থেকে Q2 না, মানে আই মিন 2 থেকে n পর্যন্ত দিব। ঠিক আছে, তাহলে হয়ে গেল এটা। এখন তাহলে দেখেন, এই যে এবার আমাদের এই এর দিকে তাকান, এখানে আমার এই ব্র্যাকেটের ভিতরে 2 থেকে শুরু হয়েছে, Q2 Q3 এভাবে করতে করতে Qn পর্যন্ত। শুধু উপরের অংশটার দিকে তাকাইতে বলছে আর কি। তাহলে সেটাকে আমরা Qi লিখে আমরা এখানে i এর মান 1 থেকে না দিয়ে আমরা তাহলে আমাদের 2 দিতে হবে, 2 থেকে n পর্যন্ত। ঠিক আছে না? শুধু কিউ যদি চিন্তা করলাম, অন্যগুলোর দিকে তাকায় না, কিউর ক্ষেত্রে মিলছে কিনা? জি স্যার। আচ্ছা, কিউর ক্ষেত্রে যদি মিলে, এবার আর এর ক্ষেত্রে আসি, নিচে আসি। আর এর এই 1 তো সব জায়গায় আছে, আর 1, এই 1 ফিক্সড, তাহলে আমরা এখানেও 1 লিখে ফেলবো, এখানে আমার আই আর দরকার নাই। এরপরে আর 1 এর সাথেটা চেঞ্জ হচ্ছে, 2 3 4 5 6 এভাবে করতে করতে n পর্যন্ত, ওইখানে আমরা আই বসাই দেব। ঠিক আছে, তাহলে এখানেও আমার আই এর মান 2 থেকে n পর্যন্ত। সিমিলারলি এই R12 এর ক্ষেত্রেও সেম কথা। দেখেন বুঝছেন কিনা, কেউ যদি না বুঝেন তাহলে বলেন, ক্লিয়ার করি, ক্লিয়ার করে দেখাই, বড় করে দেখাচ্ছি। স্যার এতটুকু তো স্যার বুঝতে পারছি, কিন্তু স্যার এই যে ভেক্টর R1i এই জিনিসটা স্যার, এটা কি স্যার এক্সট্রা লেখা হয়েছে স্যার? না, এক্সট্রা তো লেখা হয়নি, এটা তো এই যে এই টার্মগুলো থেকে R1 এ আসছে, এই টার্মগুলো থেকে, এই ভেক্টরটা দেখেন না? ও জি স্যার, হ্যাঁ সরি স্যার, ভেক্টর 1, জি স্যার বুঝতে পারছি। আচ্ছা, তাহলে তো আমার হয়ে গেল এই লাইন থেকে এই লাইন তো ইজি, জাস্ট কি একটু সাদাই লিখছি আর কি, Q1 কে ভিতরে নিয়ে আসছি, এই যে Q1, আর 1/4πε থাকে নিচে, ওইটা সমান k আমরা জানি, i সমান 2 থেকে n। তো এখানে আমাদের এখানে ইচ্ছা করে 1 রাখা হয়েছে, দেখি ভুল ধরতে পারে কিনা কেউ, সেই জন্য। তো এটা হবে আমাদের 2। তাহলে f নেট বা f টোটাল, সেটা Q1 এর উপরে যে f টোটালটা সেটা বের করলাম। সে f টোটালটা আসলে আমাদের কি f12 প্লাস f13 প্লাস f14 এভাবে করতে করতে f1n এর যোগফল ছিল। ওইটা করার পরে আমরা আমাদের ফাইনালি এরকম চলে আসছে। সো পরীক্ষায় দেখা যাচ্ছে কি এমসিকিউ টাইপ কোশ্চেন আসতে পারে। হ্যাঁ, আমি একটা চার্জ দিয়ে বলে দিলাম যে ওই চার্জের মধ্যে টোটাল কুলম্ব ফোর্সটা কত, n সংখ্যক ডিস্ট্রিবিউশন অফ চার্জের জন্য একটা চার্জ দিব, ওই চার্জ বলে দিলাম যে এর আশেপাশে n সংখ্যক চার্জ ডিস্ট্রিবিউটেড অবস্থা আছে, তাহলে ওই চার্জের উপর টোটাল কুলম্ব ফোর্সের মানটা কত। তাহলে সেম জিনিস এটাই, পারা যাবে না? একটু ম্যাথমেটিক্যাল মনে হচ্ছে বেশি, কিন্তু ওই যে দেখেন কতটা সহজ, তাই না? সবগুলো কুলম্ব ফোর্স, ম্যাথমেটিক্যাল অনেক দেখা গেলেও কিন্তু জিনিস খুবই সিম্পল, সবগুলো কুলম্ব স্লো অ্যাপ্লাই করলাম, যোগ করলাম, কমন নিলাম, শেষ কাহিনী। আর এখানে একটু স্মার্টলি ছোট করে লিখলাম, সামেশন দিয়ে ছোট করে ফেললাম, শেষ কাজ। আচ্ছা, এরপরে আমাদের এখানে আসছে যে এফ, তো এফ থেকে আমরা ই বের করলাম, ই হচ্ছে আমার ইলেকট্রিক ফিল্ড, যেটা আমরা সামনেই পড়বো। জাস্ট একটু বলে রাখি যে ইলেকট্রিক ফিল্ড হচ্ছে আসলে ফোর্স পার ইউনিট চার্জ, ফোর্স পার ইউনিট চার্জ মানে প্রতি একক চার্জের মধ্যে কি পরিমাণ বল অনুভব হয় সেটা আর কি। তাহলে এখানে আমাদের ফোর্স হচ্ছে এটা, আর আমাদের চার্জ ছিল Q1 এর উপরে, তাহলে এফ নেট Q1 হবে আমাদের ইলেকট্রিক
ইলেকট্রিক ফিল্ড বা ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ, সেটা আমরা সামনের দিকে দেখব। তাহলে এই নিচের Q1 আর এই উপরের Q1টা কাটাকাটি চলে গেলে বাকি থাকে শুধু আমাদের এটা, তাই না? জি স্যার। তাহলে ইলেকট্রিক ফিল্ড বা ই বের করতে হলে সোজা কথা কি করতে হবে, ফোর্সকে চার্জ দিয়ে ভাগ দিতে হবে। ঠিক আছে, কোন চার্জটা, যে চার্জের উপরে টোটাল ফোর্সটা বের করলাম সেই চার্জের উপরে, আবার আই দিয়ে ভাগ দেওয়া যাবে না। আই তো আসলে আমার অন্য সবগুলার যোগফল সমাবেশ, তাই না? আই দিয়ে ভাগ করা মানে হচ্ছে যে বিপদ, আই দিয়ে করা যাবে না, Q1 দিয়ে করতে হবে, কারণ আমি Q1 এর উপরে ফোর্সটা বের করলাম এতক্ষণ, আর সেই Q1 এর উপরে পার ইউনিট চার্জে কতটুকু ফোর্স, সেটাই হচ্ছে আমার ইলেকট্রিক ফিল্ড। ইলেকট্রিক ফিল্ড বের করলাম, ঠিক আছে। তাহলে এখানে আমাদের এই শেষ। ওকে, তাহলে এইটা আমরা করলাম ডিসক্রিট, যখন এলোমেলো অবস্থায় কোনো চার্জ আছে সেই ক্ষেত্রে একটাকে ধরে নিয়ে ওইটার মধ্যে টোটাল কুলম্ব ফোর্সটা বের করলাম। এবার আজকের লাস্ট টপিক শুধু এটাই দেখাবো যে কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন গুলোর যে ক্ষেত্রে কুলম্ব লটা অ্যাপ্লাই করবো। আচ্ছা, তো কন্টিনিউয়াস এর মধ্যে আমাদের প্রথম হচ্ছে লিনিয়ার চার্জ ডিস্ট্রিবিউশন। মনে আছে না, লিনিয়ার চার্জ এভাবে লাইন আকারে একটার সাথে একটা এভাবে সিকোয়েন্সিয়ালি যখন সাজানো থাকে সেটাকে আমরা লিনিয়ার ডিস্ট্রিবিউশন বলি। তো আমাদের এখানে কুলম্ব লটা অ্যাপ্লাই করতে হবে। কুলম্ব ল আমরা অ্যাপ্লাই করব কিভাবে, আমাদের কাজ হচ্ছে কি, এই পরিবাহীটার একটা কাছাকাছি যে কোনো একটা পয়েন্টে, এই পি পয়েন্টে একটা চার্জ ধরে নিব Q1। এই Q1 এর উপরে এই সবগুলার চার্জের জন্য টোটাল কুলম্ব ফোর্সটা কত সেটা বের করতে হবে। এখানে সবগুলা চার্জের জন্য এই Q1 এর উপরে টোটাল কুলম্ব ফোর্সটা কত হয় সেটা বের করতে হবে। ঠিক আছে, একটা ভালো করে বুঝেন, লিনিয়ারটা বুঝেন ভালো করে, অন্যগুলা একবারে একই রকম, ওইটা বেশি বোঝা লাগবে না, মানে সহজে বুঝতে পারবেন। আচ্ছা, তো আমাদের কাজ কি, আমাদের কাজ হচ্ছে লিনিয়ারলি একটা ডিস্ট্রিবিউশন আছে, একটা পরিবাহী আছে যেখানে লিনিয়ারলি রৈখিকভাবে চার্জগুলা বণ্টিত আছে, লিনিয়ার চার্জ ডিস্ট্রিবিউশন। ওইটার থেকে একটা কাছাকাছি একটা পয়েন্টে পি একটা পয়েন্ট যেখানে Q1 চার্জ লেখা আছে, সে Q1 চার্জের উপরে টোটাল কুলম্ব ফোর্সটা আমাকে বের করতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কাজ। তাহলে এখন আমরা প্রথমে একটা কাজ করতে হবে, যে এটাকে ধরে নিলাম যে এটা লেন্থ, পুরোটা লেন্থ হচ্ছে L, পরিবাহীটার পুরোটা লেন্থ L, আর এর মধ্যে কিউ পরিমাণ চার্জ আছে। এগুলো আমরা যখন ওই ডেফিনেশন পড়ছিলাম লিনিয়ার চার্জ ডিস্ট্রিবিউশনের, ওখানে আমরা বলছিলাম এগুলো, তাই না? যে পুরোটা লেন্থ যদি L হয়, এর মধ্যে টোটাল চার্জ কিউ, টোটাল চার্জ কিউ আসলে ওই ভিতরের অন্য ছোট ছোট চার্জগুলোর আসলে যোগফল আর কি, Q1 প্লাস Q2, যতগুলো চার্জ আছে ততগুলো, তো আমরা বলি যে Qn। তো আমার টোটাল লেন্থ হচ্ছে L, টোটাল চার্জ হচ্ছে Q এই পরিবাহীটার মধ্যে। এখন আমরা তো আসলে কুলম্বস ল লিখতে হইলে আমাদের দুইটা চার্জ দরকার, ঠিক আছে। সো আমরা কি করব, এই প্রথমে এই যে L, এই পুরো যে L আছে, L এর ক্ষুদ্র একটা অংশ বিবেচনা করব DL। তাহলে L এর ক্ষুদ্র একটা অংশ বিবেচনা করলাম DL, এবং এই DL এর মধ্যে আমি ধরে নিলাম যে চার্জের পরিমাণ আছে DQ, ক্ষুদ্র দৈর্ঘ্য, সো এর মধ্যে ক্ষুদ্র পরিমাণ চার্জ আছে, তো DL ধরে নিলাম, এবং DL এর মধ্যে DQ পরিমাণ চার্জ আছে। আর এই DLটা আমি বললাম যে P থেকে R লম্ব দূরত্বে আছে, R লম্ব দূরত্বে আছে। ওকে, তাহলে দেখেন এবারে আমি কুলম্বস ল অ্যাপ্লাই করতে পারবো। এখানে আমার DQ পরিমাণ চার্জ আছে, এটা R হচ্ছে এই দুইটার মধ্যে দূরত্ব, এখানে Q1 চার্জ আছে। তাহলে এই দুইটা শুধুমাত্র এই DL ক্ষুদ্র অংশের জন্য যদি আমি Q1 এর উপরে যে ফোর্সটা বের করতে চাই, তাহলে সেটা আমার এই ধরনের ইকুয়েশন আসবে কিনা, F equal to K Q1 dQ by R square, ঠিক আছে না? জি স্যার। স্যার আবার একটু স্যার রিপ্লাই করেন স্যার। ক্ষুদ্র একটা দৈর্ঘ্য ধরে নিলাম DL, পুরা বড় ক্যাপিটাল L লেন্থ আছে না, এটা এই পুরো ক্যাপিটাল L লেন্থ থেকে ক্ষুদ্র একটা অংশ ধরে নিলাম DL, স্মল DL। সেই DL এর মধ্যে ক্ষুদ্র পরিমাণ চার্জ আছে DQ। তাহলে এই জায়গায় আমার DQ পরিমাণ চার্জ আছে, আর এই জায়গায় Q পরিমাণ চার্জ আছে। তাহলে এই DQ এর জন্য এটার উপরে যে কুলম্ব ফোর্সটা হবে সেটা কি হবে, Q1 dQ by R স্কয়ার। দূরত্ব তো আর দেওয়া আছে,
তো সেটা আমি লিখলাম যে ক্ষুদ্র দৈর্ঘ্যের জন্য, ক্ষুদ্র দৈর্ঘ্য ডিএল এর জন্য Q1 এর উপরে যে ফোর্সটা সেটা হচ্ছে আমার এটা F কে Q1 dQ বাই R স্কয়ার। ওকে, সো এখানে তারপরে আমরা আসি এই যে লিনিয়ার চার্জ ডেনসিটি ডেফিনিশন, মনে আছে কিনা? এখন কি পড়ছিলাম? চার্জ পার ইউনিট লেন্থ, মনে আছে? দেখেন রেগুলার না পড়লে কিন্তু ক্যাচ করতে সমস্যা। তো এটা যদি পুরা লেন্থ আর পুরা চার্জের মধ্যে, এটাকে আমরা ক্ষুদ্র দৈর্ঘ্যের জন্য বা ক্ষুদ্র চার্জের জন্য এভাবেও লিখতে পারি ডিকিউ বাই ডিএল। তাহলে এই ডিকিউ বাই ডিএল এখান থেকে যদি আমি এখন শুধু ডিকিউ লিখতে চাই, তাহলে ডিকিউ সমান কি হবে? ল্যামডা ডিএল, তাই না? তাহলে এখানে ডিকিউর জায়গায় আমি ল্যামডা ডিএল বসাই দিলাম। এটা কেন বসাইলাম একটু পরে বলতেছি। দেখেন একটু পর্যন্ত ঠিক আছে কিনা? আমাদের কাজ করতেছি এখন ক্ষুদ্র একটা দৈর্ঘ্য নিয়ে, এই পুরো পরিবাহী নিয়ে কাজ করতেছি না, ক্ষুদ্র একটা দৈর্ঘ্য ডিএল নিয়ে কাজ করতেছি। এবং এর মধ্যে ধরে নিলাম ডিকিউ পরিমাণ চার্জ আছে। এখন এই দুইটার মধ্যে কুলম্বস ল অ্যাপ্লাই করলাম, কুলম্বস ল অ্যাপ্লাই করে ডিকিউর মানটা লিনিয়ার চার্জ ডেনসিটির ইকুয়েশন থেকে বের করে নিয়ে আসলাম। আচ্ছা, এবার আসি পরের স্টেপে। পরের স্টেপ কি? আমাদের তো ক্ষুদ্র দৈর্ঘ্যের জন্য দরকার না, আমার দরকার হচ্ছে পুরা লেন্থের জন্য টোটাল কুলম্ব ফোর্সটা কত হয় Q1 এর উপরে সেটা বের করতে। তাহলে আমার ডিএল আছে, ওইটাকে যদি আমি এখন ইন্টিগ্রেশন করে দিই, এল এর লিমিটটা যদি আমি 0 থেকে ক্যাপিটাল এল করে দিই, তাহলে আমি টোটাল ফোর্সটা পাই যাব না? জি স্যার। এই যে এফ নেট কে এরকম আমাদের এল এর যে লেন্থ আমি 0 থেকে এল পর্যন্ত সর্বনিম্ন থেকে শুরু করে সর্বোচ্চ করে দেব। এখানে এল এর মান, এল এখানে 0 থেকে শুরু করে এটা এল এর সর্বোচ্চ লেন্থ, এল ইকুয়াল টু এল। তাহলে আমরা এই 0 থেকে এল এর লিমিট দিয়ে দিব ডিএল এর ইন্টিগ্রেশনটা। তাহলে আমার এই পুরা লেন্থটা কভার হয়ে গেল। আর এই পুরা লেন্থের জন্য আমার উপরের ওই Q1 এর উপরে ফোর্সটা ক্যালকুলেশনটা হয়ে গেল, যেটা আমার এফ নেট বা এফ টোটাল ফোর্স। দেখেন এটা বুঝছেন কিনা সবাই? স্যার এখানে এল এ স্মল এল হবে না, যেখানে ক্যাপিটাল এল লিখছেন ইন্টিগ্রালে? এটাতে জি স্যার। না, এটা স্মল এল হবে না। স্মল এল এভাবে হবে না? না, স্মল এল হবে না, ক্যাপিটাল এল হবে। কারণ আমরা ধরে নিচ্ছি যে আমার এই পুরো লেন্থটার দৈর্ঘ্য হচ্ছে ক্যাপিটাল এল, আর এই ক্যাপিটাল এল এরই ক্ষুদ্র একটা অংশকে আমরা ডিএল বলছিলাম, স্মল ডিএল। স্যার আমরা ইন্টিগ্রেশনে স্মল এল দিয়ে করতাম তো এইজন্য। হ্যাঁ, ইন্টিগ্রেশনে আপনি যেখানে স্মল এল দেন, হ্যাঁ মনে করেন এখানে স্মল এল দেন, তাহলে আপনি যেখানে বলবেন যে এটা টোটাল লেন্থটা আপনাকে এল বলতে হবে, ঠিক আছে? টোটাল লেন্থ যদি আপনি স্মল এল বলেন তাহলে আপনি এখানে স্মল এল দিতে পারবেন, কিন্তু আমরা তো টোটাল এল ক্যাপিটাল এল বলছি, তাই এখানে ক্যাপিটাল এল দেওয়া আছে। মানে আপনার কথা যদি ঠিক থাকে তাহলে আপনি দিতে পারেন। কথা যদি এক জায়গায় ক্যাপিটাল এল লিখলেন, এখানে স্মল এল দিয়ে দিলেন, তাহলে হবে না। জি স্যার, মানে দুইটা এক হইতে হবে আর কি। হ্যাঁ, দুইটা এক হইতে হবে। ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা হয়ে গেল আমাদের লিনিয়ার চার্জ ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে টোটাল কুলম্ব ফোর্সটা, ঠিক আছে? তাহলে ইলেকট্রিক ফিল্ড কি? ওই যে আমরা জানি ফোর্স পার ইউনিট চার্জ, শুধু ফোর্সটাকে চার্জ দিয়ে ভাগ দিলে আমরা ইলেকট্রিক ফিল্ড পাওয়া যায়। তাহলে Q1 দিয়ে জাস্ট ভাগ দেওয়া হয়েছে, তাহলে Q1 এই Q1 কাটাকাটি গিয়ে বাকি থাকবে এটা। সো এটা গেল আমাদের লিনিয়ার চার্জ ডিস্ট্রিবিউশন। একদম সেম প্রসিডিউরে আমরা পরেরটা করব, সারফেস চার্জ ডিস্ট্রিবিউশন। তো সারফেস চার্জ ডিস্ট্রিবিউশনে কি হবে? এখানে আমার শুধু এল এর জায়গায় এখন এ চিন্তা করবেন, ঠিক আছে? আগে আমার পুরা এল ছিল, এখানে আমাদের টোটাল এরিয়া বলতে হবে। টোটাল এরিয়াতে চার্জ হচ্ছে আমার কিউ, তাহলে আমি ক্ষুদ্র একটা অংশ ডি এ ধরে নিব। ডি এ তে আমি বলবো যে আমার চার্জ আছে ডি কিউ। আর এই ডি কিউ থেকে আর দূরত্বে এখানে একটা পয়েন্ট আছে Q1, আগের মতো
Q1 চার্জের উপরে টোটাল কুলম্ব ফোর্সটা বের করতে হবে, ঠিক আছে, আর দূরত্বে। তাহলে শুধু এই DA যেখানে DQ পরিমাণ চার্জ আছে তার জন্য আমরা প্রথমে কুলম্ব ফোর্সটা লিখে ফেলবো, কে Q1 Q1 DQ dq বাই r স্কয়ার, শুধুমাত্র ক্ষুদ্র d এর জন্য লিখতেছি। আর এখানে dq সমান কি হবে, আমরা এখানে সারফেস চার্জ ডেনসিটি যেটা ছিল সিগমা, সিগমা কি ছিল, চার্জ পার ইউনিট এরিয়া। দেখেন সারফেসের জন্য এরিয়া, আগেরটা ছিল চার্জ পার ইউনিট লেন্থ, এল ছিল এখানে, তাহলে এটা আমার dq, এখানে আমরা dq বাই dA লিখতে পারি। তো এখান থেকে dq সমান লিখতে পারি সিগমা dA, তাহলে dq সমান সিগমা dA এখানে বসাই দিই, তাহলে আমার কি হবে, কে কিউ সিগমা dA বাই আর স্কয়ার, ঠিক আছে না? জি স্যার। আচ্ছা, তাহলে এটা তো ক্ষুদ্র ডি এর জন্য পাইলাম। যদি পুরা পুরা আমার তো আসলে পুরো এরিয়ার জন্য লাগবে, পুরো এরিয়া, তাহলে কি করতে হবে, জাস্ট ইন্টিগ্রেশন করে দেব এর এর সাপেক্ষে ইন্টিগ্রেশন 0 থেকে সর্বোচ্চ সর্বোচ্চ এরিয়া 0 থেকে এটা করে দিলে আমি টোটাল এফ নেট পেয়ে গেলাম, এফ নেট, ঠিক আছে। তো এটা করা আছে, আমি এখানে করলাম, এখানে ডিটেইলসে করা আছে, দেখেন পুরোটা করা আছে। দেখেন কারো কোনো সমস্যা থাকলে বলেন, কারো কোনো সমস্যা যদি থাকে তাহলে নিজ দায়িত্বে বলেন। স্যার সিগমাটা কিভাবে আসলে একটু বলবেন? সারফেস চার্জ ডেনসিটি আগে ক্লাস করছিলেন বা আগের ক্লাসে লেকচার দেখেন নাই মনে হয়? জি স্যার। লিনিয়ার চার্জ ডেনসিটি, সারফেস চার্জ ডেনসিটি, ভলিউম চার্জ ডেনসিটি, সেগুলো ডেফিনিশন পড়লাম না, এই যে ওখানে যাই। আগের ক্লাস এই দেখেন, এই যে লিনিয়ার চার্জ ডেনসিটি ল্যামডা কিউ বাই এল, আমরা ওখানে এটা লিখে তারপরে স্মল ডি কিউ বাই স্মল ডি আর লিখছি। ভলিউম চার্জ ডেনসিটি কি চার্জ পার ইউনিট এরিয়া কিউ বাই এ, ওইটা থেকে আমরা লিখছিলাম ডি কিউ বাই ডি এ লিখছি, এটা সমান এখান থেকে গেছে। হ্যাঁ, আর ভলিউম চার্জ ডেনসিটির সাথে কিউ বাই ভি, এটাকে আমরা ডি কিউ বাই ডি ভি লিখবো একটু পরে। ওকে, তাহলে এগুলো কি প্রমাণ আকারে আসবে স্যার? কি আকারে আসবে সেটা এখন আসলে বলতে পারবো না, যে কোনো একভাবে আসবেই। প্রশ্ন তো এখনো করি নাই, পরীক্ষার আগে আগে তখন বলতে পারবো আর কি, যে কিভাবে প্রশ্ন আসবে। সব পরীক্ষার আগে পরীক্ষা সম্বন্ধে ডিরেকশন দিব, তখন বুঝতে পারবেন। এখন হচ্ছে যা পড়াই সবকিছুই মাথায় না, ছোট ছোট পড়াতো, 1 লাইন 2 লাইনের ব্যাপার, দেখেন না এটা কোনো ব্যাপার, খুবই 2 লাইনের ক্যালকুলেশন শেষ। ওকে, এরপর আসি ভলিউম। ভলিউম চার্জ সেম প্রসিডিওর, একদম সেম, যে ক্ষুদ্র একটা পুরো ভলিউম যদি ভি হয়, এর মধ্যে যদি টোটাল চার্জ কিউ থাকে, আমরা ধরে নিলাম যে ডিভি ভলিউমের মধ্যে চার্জ আছে ডি কিউ, এই যে ডিভি এর মধ্যে ডি কিউ পরিমাণ চার্জ ধরে নিলাম, আর এটা আর দূরত্বে একটা পয়েন্ট পি তে কিউ ওয়ান আছে, কিউ ওয়ান এর উপরে টোটাল ভলিউমের জন্য ফোর্সটা কত হয় সেটা বের করব। তাহলে শুধু ডিভির জন্য হইলে আমরা সেটাকে এইভাবে লিখতে পারি Q1 dq বাই আর স্কয়ার। ওকে, তাহলে কে Q1 আর স্কয়ার dq কে আমি রো ডিবি লিখলাম, ঠিক আছে, দেখানোর দরকার আছে আরো? না স্যার, ঠিক আছে। রো হচ্ছে ভলিউম চার্জ ডেনসিটি, হচ্ছে চার্জ পার ইউনিট ভলিউম, সেটাকে আমরা এভাবে লিখতে পারি dq বাই, সবগুলোর ক্ষেত্রে একই প্রসিডিউর, ডিভি। তাহলে এখান থেকে আমরা dq সমান লিখতে পারি রো ডিভি, সেই এটা এখানে বসানো হয়েছে। তো এটা তাহলে ক্ষুদ্র ডিবি এর জন্য, কিন্তু আমরা যখন পুরা ভলিউমের জন্য পুরা এই ভির জন্য লিখবো, তাহলে আমরা কি করতে হবে, শুধু ইন্টিগ্রেশন করে দিব, ভির ইন্টিগ্রেশন করব, ভির মান 0 থেকে শুরু করে ক্যাপিটাল বি পর্যন্ত দিব, তাহলে হয়ে গেছে।
এই যে এখানে দেওয়া আছে। আর যখন ইলেকট্রিক ফিল্ড ব্যবহার করব তখন এখানে জাস্ট চার্জ দিয়ে ভাগ দিব। ঠিক আছে? জি স্যার। তো আশা করি কারো সমস্যা থাকার কথা না, এগুলো খুবই সিম্পল ব্যাপার। তারপরে তো বারবার জিজ্ঞেস করতেছি কোনো সমস্যা আছে কিনা, বলতেছেন না। তারপরেও যদি কারো সমস্যা থাকে, পড়তে গিয়ে কোনো সমস্যা ফেস করেন, পরবর্তীতে যখন রিভিউ ক্লাস নিব, পরীক্ষার আগে আগে কিছু পরামর্শ দিব, তখন বলতে পারবেন। তবে ভালো হয় আর কি সাথে সাথে বললে, সাথে সাথে সমস্যাগুলো সমাধান করে নিলে। ঠিক আছে? তো আমরা এখন অ্যাটেন্ডেন্স কল করি, এখানে শেষ করে দিই। হ্যাঁ, আজকে ক্লাস আর পরের টপিকে না যাই, ওগুলো অন্য টপিকে পরবর্তী ক্লাস থেকে শুরু করাটাই বেটার হবে। ঠিক আছে? যেগুলো একটু ম্যাথমেটিক্যাল জি পড়ালাম স্যার। ওগুলো একটু এত বেশি পড়ানোটা সমস্যা, তো যেগুলো পড়াইলাম এগুলো একটু খাতা একটু করলে ভালো হয়। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন। আমরা ইনশাআল্লাহ ওকে স্যার। শুক্রবারে আবার দেখা হবে। আচ্ছা স্যার, আজকের মতো কি ক্লাস এখানেই শেষ? হ্যাঁ, আজকের মতো ক্লাস এখানে শেষ। ওকে, ঠিক আছে। আল্লাহ হাফেজ। ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।